Beyond the masochism, right? Not only the course খুবই কঠিন এবং it also gives you a shock. It's almost probably a bit of like ego, right, as well. আচ্ছা যে হলো আমি অনেক ম্যাথ পারি। আমরা প্রায় 40 ঘন্টা কাজ করতাম সবাই, everybody in the basement. So আমাকে 2 বিটকয়েন দিছিল সামারে কিছুদিন কাজ করার জন্য। কোম্পানি স্টার্ট করছি বাট ভিসা শেষ হয়ে গেছে। আমরা হলিউডে অনেক লাইক হ্যাং আউট করতাম। Hey guys, আমাদের আজকের অতিথির কথা শোনার জন্য আপনারা উদ্গ্রীব হয়েছিলেন। আমার পার্সোনাল ডিএমস, আমার কমেন্টস, আমার ইউটিউব কমেন্টস সব জায়গায় আপনারা অনুরোধ করেছেন এই গেস্টটাকে নিয়ে আসার জন্য। আমি প্রথমে কয়েকটা কথা বলে নিই অ্যাবাউট আওয়ার গেস্ট। ফার্স্টলি, ওনার শৈশবকাল কাটে কুষ্টিয়ায়। সেখানে উনি ছোটবেলা থেকে হি ওয়াজ ইন্টারেস্টেড ইন ম্যাথস। এমনকি উনি ছোটবেলা থেকে ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতেন। 2010 সালে উনি গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হন। ওই সেম ইয়ারে উনি ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড IMOতে গিয়ে ব্রঞ্জ মেডেল জিতে আসেন বাংলাদেশের হয়ে। তারপরে উনি কুষ্টিয়া থেকে ডাইরেক্টলি চলে যায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স পড়তে। বুঝতেই পারছেন উনি গণিতে পাকাপোক্ত। যাই হোক, ওনার হার্ভার্ড লাইফ নিয়ে আমরা কথা বলি পডকাস্টে, সো আপনারা অলরেডি শুনতে পারবেন। কিন্তু আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। উনি হার্ভার্ড শেষ করে অনেক নামি দামি অর্গানাইজেশনে কাজ করেন, যেমন গোল্ডম্যান স্যাক্স। কিন্তু আজকে অ্যাজ অফ দিস মোমেন্ট উনি একটা ব্লকচেইন স্টার্টআপ শুরু করেছেন। আমরা আগের এপিসোডে নাদিমুল আবরার ভাইয়ের সাথে কথা বলেছিলাম। উনি অ্যাফাইন নামে একটা কোম্পানিতে কাজ করেন। ওই কোম্পানিরই ফাউন্ডার হচ্ছে তারিক আদনান মুন। ইয়েস, তারিক আদনান মুন ইজ আওয়ার গেস্ট টুডে, আমাদের অতিথি আজকের শোতে। এবং আমরা তার সাথে ব্লকচেইন নিয়ে অনেক আলাপ করি। উই গো ডিপ ইনটু ব্লকচেইন টেকনোলজি অ্যান্ড আমরা অনেক কিছু কভার করি। আশা করছি আপনাদের এই এপিসোডটা নলেজেবল মনে হবে, ভালো লাগবে। অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন হাউ ইউ লাইকড ইট, হোয়াট ইউ উড লাইক আস টু ইমপ্রুভ, অ্যান্ড অবশ্যই আরও কোনো গেস্ট থাকলে তাকে নিয়ে রিকোয়েস্ট করবেন। প্লিজ, যদি পডকাস্টটা ভালো লেগে থাকে আরও 10 জনের সাথে শেয়ার করবেন। প্লিজ প্লিজ প্লিজ, যত বড় হবে চ্যানেলটা তত ভালো ভালো গেস্টকে আমরা আনতে পারবো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর সাপোর্ট and I would appreciate if you could like, share and subscribe this episode and help it reach more people. With that, let's start. Tarik bhai, thank you so much for joining us today. It has been a long time coming. অনেক দিন ধরে অনেকজন রিকোয়েস্ট করেছে আপনাকে এই শোতে আনার জন্য। আমি আপনাকে পেয়েছি, এটা লাকের বিষয়। আপনি গতকাল ল্যান্ড করেছেন, আজকে এখানে এসেছেন। আই এম সো গ্রেটফুল। প্রত্যেকটা এপিসোড আমরা শুরু করি এই শোতে বাই আস্কিং দ্য গেস্ট টু ইন্ট্রোডিউস দেমসেলভস। সো আপনাকেও এটাই জিজ্ঞেস করবো যে কুড ইউ প্লিজ কিক আস অফ বাই ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ? অ্যাবসলিউটলি। সো ফার্স্ট অফ অল অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। অ্যাজ ইউ আর সেইং যে গতকাল আসলে মাত্র ল্যান্ড করেছে, সো কিছুটা জেট ল্যাগ, বাট তারপরে খুবই ভালো লাগছে এখানে আসতে পারে। তো আমার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যদি অনেক শুরু করতে হয় তাহলে তো প্রথমে হয়তো আমার অনেক ছোটোবেলা থেকে শুরু করতে হবে। তো ছোটোবেলায় আমি বড় হয়েছি কুষ্টিয়াতে। তো আমার হাই স্কুল ছিল কুষ্টিয়া জেলা স্কুল এবং কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। সো আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। তো সে সময় ম্যাথ অলিম্পিয়াডের সাথে আমি অনেক যুক্ত ছিলাম এবং সে সময় গণিত এবং বিজ্ঞান জনপ্রিয়করণ নিয়ে বাংলাদেশে অনেক কিছু কাজ করার চেষ্টা করেছি আর কি। তো সে সময় থেকেই আমি আমার একটা ইচ্ছা ছিল যে কিভাবে এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করা যায় এবং কিভাবে গণিত এবং বিজ্ঞান নিয়ে কাজ করা যায়। প্রথমে সেটার দিকে অনেক বেশি ঝোঁক ছিল। তো আমি সে সময় হাই স্কুল এবং কলেজ বাংলাদেশে সেটা শেষ করে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি গণিত নিয়ে অ্যাকচুয়ালি শুরুতে পড়াশোনা শুরু করি। তো তারপরে সে সময় আমার মনে আছে যে মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স নিয়ে বেশ কিছু কোর্স যখন মাত্র সে সময় মেশিন লার্নিং আছে স্টিল এ নিউ থিং, রাইট? তো যখন শুরু করলো তখন আমি খুবই এক্সাইটেড যে আচ্ছা এখানে ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স দুটা ইটস কামস টুগেদার, রাইট? এবং ওটা নিয়ে অনেক ইন্টারেস্টিং কাজ করা যায়। তো সে সময় থেকেই আমি চিন্তা করছিলাম যে কীভাবে নতুন একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি করা যায়। তো অবভিয়াসলি আমি থিওরিটিক্যাল ম্যাথের থেকে শিফট করে কম্পিউটার সায়েন্সের দিকে আর কি তখন সে সময় থেকেই আস্তে আস্তে শিফট করি। তো ওই সময় থেকেই আমার ইচ্ছা ছিল যে কিভাবে নতুন প্রোডাক্ট তৈরি করা যায় বা নতুন জিনিস তৈরি করা যায় সেটা নিয়ে কাজ করার জন্য। তো ইউনিভার্সিটিতে থাকতে আমি বেশ কিছু ইন্টার্নশিপ এবং বিভিন্ন জায়গায় কাজ করি। আমি সে সময় ইবিতে কাজ করেছি, তারপরে পরবর্তীতে গোল্ডম্যান স্যাক্স, যেখানে অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার মোটামুটি শুরু করি। তো হলো ট্রেডিশনাল ফাইন্যান্স যেটা বলে আর কি। তো ওখানে আমি যেটা কাজ করতাম সেটা ছিল গোল্ডম্যান স্যাক্সের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন। সো ফান্ডস অফ ফান্ডস বলে। সো এটার আইডিয়া হলো যে হেজ ফান্ডগুলো তো একটা ফান্ড। তো হেজ ফান্ড ব্যাকগ্রাউন্ড যদি হয় তাহলে হেজ ফান্ডে হলো বিভিন্ন
অনেক হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনাল মানি তারা ওখানে টাকা দেয় আর কি, যাতে ওদের টাকাটা ইনভেস্ট করার জন্য, রাইট? সো তারিক ভাই, আমরা আপনার এই উই উইল স্ট্রাগল আপনার সাথে পেস মিলাইতে, বিকজ ইউ ডান সো মাচ। আমি আপনাকে পেজ বাই পেজ যাব, ঠিক আছে? আমি জানি যে আপনি কুষ্টিয়া থেকে, ইউ স্টার্টেড ইন কুষ্টিয়া অ্যান্ড আপনি লেজেন্ড ইন ম্যাথ অলিম্পিয়াড, অ্যান্ড আই থিঙ্ক আপনি পরবর্তীতে টিমকে কোচও করেছেন, গো টু ম্যাথ অলিম্পিয়াড কিছুটা সময়, হ্যাঁ, রাইট। সো আই ওয়ান্ট টু কাম ব্যাক টু দ্যাট, বাট প্রথমে আমি আপনাকে একটা স্পেসিফিক জিনিস নিয়ে জিজ্ঞেস করতে চাই, ঠিক আছে? অ্যাবাউট ম্যাথ 55, ম্যাথ 55. What is math 55? Why is this significant to you? আপনি হাসতেছেন, তার মানে কিছু একটা স্টোরি আছে, আপনি আমাদের একটু বুঝান, where was this and what is this about? Okay, so well, you can check out the Wikipedia page. so Math 55 হলো হার্ভার্ডের একটা গণিতের ক্লাস। সো এটা হলো জাস্ট কেবলমাত্র ফ্রেশম্যান ইয়ারে এটা অফার করে। তো it is literally like drinking from fire hose. So basically that, right? অনেক difficult. It's supposed to be the most difficult math course or any course at Harvard. এবং মানে এটা একটা Wikipedia page আছে, which is very interesting to read. Yeah. Because Bill Gates and a bunch of other people took that class and most of them barely scraped passing. So Math 55 হলো যে এটা হলো মানে ফ্রেশম্যানদের একটা খুবই এক্সেলারেটেড একটা ক্লাস। মানে ওখানে নর্মালি যেটা হয় সেটা হলো যে বিভিন্ন দেশের যে হলো ম্যাথ অলিম্পিয়াডের যারা হলো মেডালিস্ট টাইপের লোকজন বা খুবই সিরিয়াস হাই স্কুলতে থাকতেই ম্যাথ নিয়ে রিসার্চ করেছে বা ম্যাথের প্রফেসর হতে চায় এরকম লোকজন, এটা হলো যে তারা এর আগেই অনেক ম্যাথ নিয়ে পড়াশোনা করেছে, সো তারা ইন্ট্রোডাকশন টু লাইক ক্যালকুলাস টাইপের কোর্স নিতে চায় না। তো বেসিক্যালি ওই কোর্সে যেটা করা হয়, যেটা অলমোস্ট ওটা হলো দুইটা কোর্স, একটা হলো ফল সেমিস্টার, একটা হলো স্প্রিং সেমিস্টার, সো 55A and 55B। তো ওটাতে যেটা কভার করে সেটা হলো যে অলমোস্ট আউট সে যে নর্মাল ইউনিভার্সিটিতে ম্যাথ কোর্সের যে হলো প্রথম 2-3 বছরের যে ম্যাথগুলা শিখানোর কথা, যে আপ টু like say like group theory, which is like abstract algebra, তারপরে হলো calculus and next or like the base of calculus analysis, right? And even some very complex other math, like so basically ওই সব কিছু একসঙ্গে করে ওখানে মানে একটা অনেকটা accelerated introduction to math. So basically যেটা হয় ওখানে হলো যে আমাদের ফার্স্টে যে 55 ছিল ওটা হলো অনেক ধরনের গ্রুপ থিওরি বা অ্যালজেব্রা, অনেক ধরনের কোর্স, আমি বলবো যে 4টা থেকে 5টা কোর্স প্রবাবলি কম্বাইন্ড। সো ইটস প্রবাবলি ওয়ান অফ দ্য হার্ডেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, কারণ আমরা মানে ওই মনে আছে যে ওই ম্যাথ 55 আমাদের 25 জন মনে শুরু করেছিল, তারপর at the end like there's 15 people who stayed, right? 25 শুরু করেছিল, 15 people 15 জন। কারা এই কোর্সটা নেয়? বিকজ আমি জানি এটা একটু হয়তো বা উদ্ভট কোয়েশ্চেন, বাট মোস্ট মানুষজন তো সিজিপিএটাকে ভালো করার চেষ্টা করে, স্পেশালি ওয়েন আপনি এত কষ্ট করে হয়তো বা হার্ভার্ডে পৌঁছাতে এত কষ্ট হয়েছে, এন্ড তারপরে ওখানে গিয়ে আপনি আরো চ্যালেঞ্জিং একটা কোর্স নিচ্ছেন। হোয়াট ওয়াজ গোয়িং থ্রু ইওর মাইন্ড? আপনি কিভাবে এটাতে কিছু ম্যাসোকিস্টিক সিচুয়েশন? না, বিয়ন্ড দ্য ম্যাসোকিজম, রাইট? সো ওটার চেয়ে আই থিঙ্ক যে বড় ব্যাপার সেটা হলো যে ওয়ান্স অ্যাগেন যে আমার ওই ক্লাসের যদি যারা ছিল তাদের যদি ইয়া করে, তাহলে আমি প্রোফাইল বলতে পারি, যেরকম যে 5 জন হয়তো আইএমওতে গোল্ড মেডালিস্ট বা আইওআইতে গোল্ড মেডালিস্ট এরকম আর কি। সো তারপরে ছিল 4-5 জন অলরেডি তারা ম্যাথ নিয়ে রিসার্চ করেছে। তারপর ওখানে ছিল মানে আমি যদি দেশের নাম বলতে চাই, আমি ছিলাম বাংলাদেশ থেকে, ধরো যে বুলগেরিয়ার ম্যাথ টিমের, তারপরে নিউজিল্যান্ডের ম্যাথ টিমের ম্যালকম, হু হ্যাপেন টু বি ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস স্টিল, এবং আমরা আমাদের আগের স্টার্টআপে কাজ করেছি একসাথে। সো অনেকটা বলা যায় যে ধরেন অ্যাভেঞ্জার্স টাইপের সব জায়গা থেকে সুপারহিরোরা এসে কাইন্ড অফ লাইক দ্যাট। বাট যেটা হয় সেটা হলো যে খুবই নট অনলি দ্য কোর্স খুবই কঠিন, এবং it also gives you a shock almost, যে হলো মানে যারা all of them like it's almost probably a bit of like ego, right, as well, that আচ্ছা যে হলো আমি অনেক ম্যাথ পারি, রাইট? তো তারপরে মানে you need like a bit of dose of reality, right, যে হলো আমার চেয়ে প্রবলি ম্যাথে অনেক ভালো লোকজন আছে এবং আমি আসলেই মানে খুবই ভালো কিনা। সো এটা গুড অ্যান্ড ব্যাড দুটাই বলবো, যে অনেকটা যেরকম আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ওখানে যাওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম যে আমি ম্যাথ পছন্দ করি, বাট ম্যাথের যে খুবই থিওরিটিক্যাল সেকশন ওইগুলা আমি পছন্দ করি বা আমি পারি, বাট অ্যাট দ্য সেম টাইম তারপরে ওটা নিয়ে আমি ক্যারিয়ার করতে চাই, কারণ ওটা আমার মানে আলটিমেটলি আমি যেটা করতে চাই লাইফে ওটার সঙ্গে ওটা অ্যাডজাস্ট করে না। সো আপনি ওকে, দ্যাটস আ গুড সেগওয়ে। আপনি আলটিমেটলি কি রিয়েলাইজ করলেন কোন জায়গাটাতে আপনার ঝোঁক বেশি? হ্যাঁ, তো
তো বেসিক্যালি আমি আসলে ক্লাসের যেহেতু কথা বলছি ক্লাসের কিছু এক্সাম্পল দিই তো সেটা হলো যে প্রথমত ক্লাসটা খুবই কঠিন তো আমাদের যেটা দেওয়া হতো প্রতি সপ্তাহে একটা করে প্রবলেম সেট দেওয়া হতো প্রবলেম সেটগুলোতে আমার একটা রিসার্চ কোয়েশ্চেন টাইপের প্রবলেম ছিল যে হলো প্রথম উইকে ছিল কনস্ট্রাক্ট নাম্বার সিস্টেম রাইট হুইচ ইজ যে হলো মানে নাম্বার সিস্টেম বা ম্যাথ যেভাবে আসলে তৈরি হয় সেটা হলো যে নাম্বার আলটিমেটলি হলো একটা ম্যাথমেটিক্যাল কনস্ট্রাক্ট যে আমরা যে নাম্বার সিস্টেমটা দেখি সো এটা অ্যাকচুয়ালি পাঁচটা ছয়টা এরকম আর কি কয়েকটা হলো মানে এক্সিওম থেকে শুরু হয় তো এই এক্সিওমটা আমাদেরকে দিয়ে তারপর আমাদেরকে বলছে যে আচ্ছা এখান থেকে মানে কমপ্লেক্স নাম্বার পর্যন্ত এক্সটেন্ড করে ইউ মেক দ্য নাম্বার সিস্টেম রাইট তো এই ধরনের আর কি খুবই মানে খুবই ইন্টারেস্টিং ইটস এ প্রুফ মানে হলো যে আচ্ছা আমরা নাম্বার সিস্টেমের বেশ কিছু এক্সিওম আছে যে হলো মানে নাম্বার আগে একটা নাম্বার থাকবে পরে এরকম টাইপের আর কি অনেক ধরনের ওখান থেকে নাম্বার সিস্টেমটা তৈরি করতে হবে এবং মানে ওটা হলো খুবই মানে ব্যাক টু দ্য বেসিক কাইন্ড অফ সিচুয়েশন এবং তারপরে আমরা যেরকম ওখান থেকে আমরা হলো গ্রুপ থিওরি হুইচ ইজ লাইক এটা হলো জেনারেলাইজ লিনিয়ার অ্যালজেব্রা হয়তো অনেকে জানে তো লিনিয়ার অ্যালজেব্রা একটা জেনারেলাইজ ভার্সন তারপরে ওটার আরো জেনারেলাইজ ভার্সন হলো গ্যালোয়া থিওরি রাইট তারপরে ওটার থেকে আরো জেনারেলাইজ ভার্সন আছে যে হলো ক্যাটাগরি থিওরি রাইট সো দেয়ার ইজ লাইক বেসিকলি মানে ওই নাম্বার সিস্টেম বিল্ড করা থেকে শুরু করে ওই কোর্সের উদ্দেশ্যটা ছিল যে একবার আমরা অলমোস্ট ক্যাটাগরি থিওরি পর্যন্ত আর কি বিল্ড করবো আস্তে আস্তে এবং সো বেসিকলি ওটা যেটা হয়েছে যে আমাদের সবচেয়ে মানে ওগুলোর সব ফান্ডামেন্টাল যে প্রবলেমগুলো ওটা প্রতি সপ্তাহে আমাকে দেওয়া হতো তো আমরা প্রায় 40 ঘন্টা কাজ করতাম সবাই এভরিবডি ইন দ্য বেসমেন্ট রাইট সো ইটস লাইক এ গ্রেট প্লেস টু মেক লাইফ লং ফ্রেন্ডস বাট এট দ্য সেম টাইম ওয়াজ ভেরি হার্ড রাইট মানে অলরেডি আমার তো আরো 2-3টা ক্লাস আছেই মানে মাত্র ইউনিভার্সিটি শুরু করছি সো এটারও অনেক চাপ আছে তারপরে দেয়ার ইজ লাইক 40 আওয়ার্স অফ লাইক ওয়ার্ক সো বাট লং স্টোরি শর্ট রাইট লাইক ওটা যেটা বলছিলাম যে কিভাবে রিয়েলাইজ করলাম তো তারপরে দেখলাম যে আমি এরকম অ্যাবস্ট্রাক্ট সিস্টেম তৈরি করছি তো আমার কাছে মনে হলো যে আচ্ছা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম তৈরি করব কিন্তু এটা কিভাবে ইউজ করা যায় এবং কিভাবে এটা নিয়ে ইম্প্যাক্ট তৈরি করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করলাম এবং আমি ভাবছি যে আচ্ছা এটা তো লাইক এখনকার যে কম্পিউটার সায়েন্স বা জেনারেল থিংস লাইক আমরা মাত্র হয়তো কিছু মানে আমরা এখনো গ্রুপ থিওরি অনেক কনসেপ্ট জাস্ট ইউজও করি না জাস্ট মানে ইটস অলমোস্ট লাইক যে ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার সায়েন্সে বা এরকম অ্যাপ্লাইড সায়েন্সে আমরা মাত্র লাইক এরকম অনেকটা যে আমরা মাত্র ক্যালকুলাস ইউজ করছি এরকম একটা অবস্থা হ্যাঁ উই আর ভেরি আর্লি তাই না তো ওটার কথা চিন্তা করে আমি ভাবলাম যে আচ্ছা আমি যদি এখন খুবই ইন্টারেস্টিং একটা রিসার্চ করি ম্যাথে দেখা যাবে যে ওটা 200 বছর পরে কেউ একটা হয়তো ইউজ করতে পারবে but I'm a bit impatient I guess the payoff is too far down the line so ওটা মানে obviously মানে আমার অনেক ফ্রেন্ডরা তারপরে ওই ক্লাসের অধিকাংশ লোকজনই গিয়ে ম্যাথ রিসার্চ করছে অনেকে প্রফেসর হয়ে গেছে এখন আবার পিএইচডি শেষ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর কি তো আমি ওটা ওই ক্যারিয়ারটা পাতা চিন্তা করলাম তারপরে চিন্তা করলাম যে আচ্ছা আমি যদি আসলে রিয়েল ওয়ার্ল্ডে ইম্প্যাক্ট ফেলতে চাই তাহলে আসলে আমার একটু অ্যাপ্লাইড কিছু করা উচিত তারপরে আমি আরেকটা কিছুটা অ্যাপ্লাইড আমার কাছে মনে হলো ওকে ফিজিক্স কম্প্রোমাইজ রাইট তো ফিজিক্স করার চেষ্টা করলাম তারপরে আমার কাছে তখন মনে হলো আচ্ছা ওকে মানে ওর ফিজিক্সে অনেকটা ইন্টারেস্টিং কিছু কোয়ান্টাম কম্পিউটিং এর কিছু কাজ শুরু করছিলাম বাট তারপর আলটিমেটলি বললাম যেটা আমি বলছিলাম যে কিছু ব্যাক স্টোরি যে ওখানে মানে ডেটা সায়েন্স এবং মানে মেশিন লার্নিং এর কিছু ক্লাস নিলাম তারপরে দ্যাট ক্লিকড রাইট যে সো আমি অনেক ডেটা এখন তৈরি হচ্ছে এবং ওই ডেটাগুলো নিয়ে অনেক ইম্প্যাক্টফুল কাজ করা যায় তো ওখান থেকে আর কি মানে আমার ক্যারিয়ারটা এবং মাইন্ডসেটটা শিফট হলো যে আমি আসলে একটা নতুন কোম্পানি বা নতুন ধরনের আইডিয়া নিয়ে কাজ করতে চাই যেটা হয়তো অনেক ইম্প্যাক্ট ফেলবে মানুষের জীবনে তো ওইটাই আর কি ইন্সপিরেশন ওইভাবেই that's how it evolved over time you call it inspiration I will keep calling it masochism যেভাবে বলেছেন যে 25 জন even dare to take the class and 15 জন ultimately stick করেছিল আপনাদের শেষ পর্যন্ত ছিল সো আপনার ক্লিয়ারলি এন্ড যারা জানে না তাদের জন্য আমি একটু রিক্যাপ করি you also climb mountains আপনি মাউন্টেন ক্লাইম্বিং করেন আপনি হয়তোবা আরো অনেক ইনডোরেন্স স্পোর্টসে ইউ আর ইনটু ইট আপনি ইনডোরেন্স স্পোর্টস হয়তোবা করেন আপনি এরকম টাফ ক্লাস নেন আপনি কম্পিটিটিভলি ম্যাথ করেন এরকম অনেক কিছু করেন যেটা টু দি কমফর্ট সিকিং আমি নিজেকেই বলবো কমফর্ট সিকিং পারসন এটাই আমাদের ডিফল্ট আই উড সে অর আমার ডিফল্ট আই ডোন্ট নো হাউ ইউর ব্রেন ইজ ওয়ার্ড ইট উড সিম কেন করবে বা হোয়াট ইজ ড্রাইভিং ইউ
So I take all of that and I want to lead it to the question of এই masochistic mindset-টা নিয়ে কি আপনি এখন currently crypto-তে কাজ করতে চাচ্ছেন বা blockchain? In crypto winter you would say so, right? But because it's about to be a very tough journey. Yeah, it is going to be a tough journey. So it is even when you started actually, I think ওই সময় I guess there's a boom cycle going on, etc. But I want to understand the founding story of how you started this and আপনার ফাউন্ডিং স্টোরির চেয়েও বড় কথা ব্লকচেনের সাথে ইনভলভমেন্ট কতদিন, বিকজ আমরা এর আগেও কথা বলেছিলাম আই থিঙ্ক আ ফিউ ইয়ার্স ago and you were also working on something in the blockchain space. So tell me about your blockchain journey, Fahad. Blockchain journey এবং I guess you touched on a few things, so I'll try to touch on them as well. আচ্ছা, সো ব্লকচেন জার্নির কথা যদি বলতে হয় তো ফার্স্টে আমার ব্লকচেন জার্নি অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিংলি আমার ব্লকচেন জার্নি ফার্স্টে আমি বিটকয়েন নিয়ে মানে I touched my first Bitcoin, if you call it touching. Sure. হলো 2014-তে। তো 14-তে যেটা ছিল সেটা হলো যে আমি হলো কাজ করছিলাম হলো হার্ভার্ড ইউনিভার্সিটির একটা ইয়াতে সামারে কাজ করছিলাম যে হলো আমার সামারে হলো কিছু কাজ করছিলাম অ্যালামনাইকে হেল্প করার জন্য। তো ওই সময় আমি হলো কিভাবে পেমেন্ট নিব সেটার জন্য আমি চিন্তা করছিলাম। সে সময় উনি আমাকে কিছু বিটকয়েন দিয়ে বললো যে আচ্ছা ট্রাই ইট আউট। No way. Yeah. So আমাকে 2 বিটকয়েন দিছিল সামারে কিছুদিন কাজ করার জন্য, কারণ বিটকয়েন তখন ছিল হলো $400। তো আমাকে $800 আর কি দিছে কিছু মানে সামারে কয়েক উইক কাজ করার জন্য। So obviously I held into some of them and they're much larger now, but so that's the first I got into Bitcoin. এবং সে সময় আরো ছিল যে ওই সময় MIT-তে I think MIT স্টুডেন্টদের জন্য ওই সময় আরো একটু আগে 1 বছর আগে তারা হলো বিটকয়েন এয়ারড্রপ করেছিল, যে হলো MIT-র যারা ব্লকচেন অ্যাসোসিয়েশন অথবা কম্পিউটার সায়েন্স ওদেরকে যাতে তারা এক্সপেরিমেন্ট করে, রাইট? তো সময় I was very curious that how this thing works. তো ওই সময় অ্যাকচুয়ালি মানে খুবই ইন্টারেস্টিংলি আমার কনক্লুশন তখন ছিল যে আচ্ছা আচ্ছা লেজার সিস্টেম ঠিক আছে, বাট মানে এটার তো কোনো ভ্যালু নাই। সো লাইক ইটস হোয়াট দ্য হেল, রাইট? সো সে সময় আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ওকে, লাইক এটা হলো জাস্ট ট্রান্সফারের জন্য ঠিক আছে, বাট এটা হোল্ড করার কোনো মানে নেই। তো অবভিয়াসলি ওটা থেকে মানে উই অল শিফটেড ফ্রম দেয়ার, রাইট? ডেফিনেটলি টু এ ডিগ্রি, কারণ মানে আমরা ইউটিলিটি ফেজ এবং এখন তো আরও অনেক জিনিস নিয়ে কথা বলা যায় যে আমরা যেসব জিনিসগুলো তৈরি করছি আর কি। বাট ওই সময় আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন। তারপরে দেখা গেল যে আমি আমার কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, যে বলছিলাম যে আমি তো কোয়ান্ট ফাইন্যান্সে কাজ করেছি কিছু সময়। তো ওই সময় মানে আমি আসলে মানে দ্য থিং ইজ লাইক যে যখন মানে গোল্ডম্যান স্যাক্স বা এরকম বড় বড় মানে ফাইন্যান্সিয়াল ব্যাকবোন কোম্পানিতে যখন কাজ করে, তো ইউ অ্যাকচুয়ালি রিয়েলি সি লাইক যেটাকে ইংলিশে বলে যে হাউ ইজ দ্য সসেজ মেড, রাইট? সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং টু সি যে হলো জাপান গভর্নমেন্টের মনে করে যে পেনশনের $1 trillion পোর্টফোলিও, লাইক ইটস লাইক unimaginable amount of money, right? That they give to you and they're like, oh, like go figure out where to put the money, right? So you really see like how the whole মানে আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়ার্ল্ডের এটা কিভাবে কাজ করে। তো এটা খুবই আই ওপেনিং এক্সপিরিয়েন্স ছিল, কারণ জাস্ট 2014-এ আমার ব্লকচেন বিটকয়েন নিয়ে কাজ করে। তারপরে আমি দেখলাম যে আচ্ছা অ্যাকচুয়ালি মানে the way we think about money is like just made up, right? It's like some construct that যে অনেক ইকোনমিস্ট এবং অনেক প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করে, that's how the monetary system works. আমরা যারা এই জায়গাটা এখনো আসতে পারিনি, যে আমরা ভাবছি মানি হ্যাজ এক্সিস্টেড ফর এভার এন্ড সবসময় US ডলারই ছিল ফিয়াট, মানে ব্যাকবোন অফ দ্য ইকোনমি। আমাদের জন্য একটা কুইক 101 যদি আপনি দিতেন। মাই গড, হোয়াট ইজ ইট? মানে দিস 101 প্রবাবলি একটা পুরো টক শো নিয়ে দেওয়া যাবে, যে হলো আমরা কিভাবে সল্ট থেকে শুরু করে মানি ওয়াজ সল্ট এট সাম পয়েন্ট, রাইট? But anyway, I'm not going to go into that much history. So let's leave the barter system. Let's leave Bretton Woods. Let's leave a lot of these things. কিন্তু আপনি আপনার গোল্ডম্যান এক্সপিরিয়েন্স থেকে what did you learn about how the sausage is made? And if you could share some war stories, কিছু গল্প যদি আমাদেরকে বলতে পারেন যে this was like my aha moment, যে আচ্ছা ঠিক আছে, I need to revisit the Bitcoin stuff which I last touched in 2014 সালে। so I mean একটা অনেক বড় মানে যে উপলব্ধি ছিল সে সময়, সেটা হলো যে আমরা যে এত বড় বড় পোর্টফোলিও নিয়ে কাজ করছি এবং মানে জাপান গভর্নমেন্ট $1 trillion পেনশন ফান্ড, রাইট? সো বেসিক্যালি পুরো একটা দেশের মানে পেনশনের পুরো বিশাল অংশ এটা মানে আমরা কি ডিসিশন দিচ্ছি এটার উপর নির্ভর করে। তো আলটিমেটলি আমি জাস্ট চিন্তা করলাম যে আলটিমেটলি ওকে, তো আমরা তো এক্সপার্ট, ঠিক আছে সব, মানে আমি জাস্ট ফ্রেশম্যান কলেজ স্টুডেন্ট, সো মাচ ফর এক্সপার্টিজ, রাইট? যে আমি হলো রিপোর্ট তৈরি করছি, আমি পোর্টফোলিও কনস্ট্রাক্ট করছি। তো আলটিমেটলি আমি যেটা চিন্তা করলাম যে এটা সব কিছু এই জিনিসগুলো হচ্ছে কিন্তু ক্লোজ ডোরের ভিতরে, রাইট? যেটার কোনো মানে অবভিয়াসলি অনেক রেগুলেশন আছে, অনেক কিছু আছে, বাট
যখন মানে এই ধরনের ক্রস বর্ডার জিনিস যখন মানে ক্রস বর্ডার অ্যাডভাইজারি যখন আলটিমেটলি দেয়ার ইজ নট মাচ চেক অ্যান্ড ব্যালেন্স অর এনিথিং, রাইট? সো আমার কাছে তখন যেটা মনে হলো যে আলটিমেটলি এমন একটা সিস্টেমের হয়তো দরকার আছে যেটা আরও অনেক বেশি ট্রান্সপারেন্ট, যেখানে লোকজন দেখতে পারে আসলে যে কী ধরনের ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হলো যে এমন একটা সিস্টেম দরকার যেখানে এই কাজগুলো করা যায়। তো অবভিয়াসলি ওখান থেকে একটা মানে একটা অনেকটা ইন্সপিরেশন ছিল যে ব্লকচেন নিয়ে কিভাবে কাজ করা যায় বা এই ধরনের জিনিস নিয়ে কিভাবে কাজ করা যায়। তো আমি I'll touch on some of the other question as well you're asking, right? যে আমি কিভাবে ব্লকচেনের সাথে কাজ করছি। তো আমি যেটা বললাম আগে যে তো ওইভাবে তো মানে আমি কোয়ান ফাইন্যান্সে ছিলাম, তারপরে আমি 15 সালে আমি একটা স্টার্টআপ শুরু করি যে ইডিও, সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স স্টার্টআপ, which obviously aligns with my high university like kind of education very well, right? যে হলো ডেটা সায়েন্স নিয়ে কাজ করে, আমি ডেটা সায়েন্স টিম লিড করতাম। তো কোম্পানি এখন অনেক ভালো কাজ করছে, যে রিসেন্টলি $80 million রেজ করছে আর কি। তো বাট ওই কোম্পানিতে কাজ করে 18 সালের দিকে আমি ওই সময় আমার অ্যাকচুয়ালি মানে অবভিয়াসলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তো আমার ভিসা শেষ হয়ে গেছে, কোম্পানি স্টার্ট করছি বাট ভিসা শেষ হয়ে গেছে। তো এখন আমাকে হলো আমার লয়ার বলছে যে আচ্ছা তোমাকে তো এখন হলো মানে তুমি পারলে একটা ইউনিভার্সিটিতে গিয়ে যেতে পারো, যেহেতু ভিসা শেষ হয়ে গেছে, অথবা তুমি দেশে গিয়ে অন্য কিছু করতে পারো আনটিল উই সর্ট দিস আউট, রাইট? তো ওই সময় যেটা করলাম আমি যে আচ্ছা আমি ভাবলাম যে আচ্ছা আমি এখন ইউনিভার্সিটিতে, আমি তো একাডেমিয়াতে যেতে চাই না, তো আমি ইউনিভার্সিটি আসলে লাভ নাই। ওই সময় এশিয়ায় ব্যাক করে সে সময় আমি অ্যাকচুয়ালি আমার হার্ভার্ডের একটা ফ্রেন্ডের সঙ্গে আমি একটা ব্লকচেন ডেটা সিকিউরিটি কোম্পানিতে কাজ শুরু করি। তো ছোটটা ছিল এর আগের সাইকেলে আমার যে, তো ওখানে আমি সিটিও হিসেবে কাজ করে, আমরা ওপেন সোর্স করি এই প্রজেক্টগুলো, এবং এটা খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ছিল ওই সময়। এবং আমার এখনকার যে ব্লকচেনের যে এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিজ, এবং আমার অনেক টিম মেম্বারও at the same time are from that company, right? Nadim was on this show, right? So Nadim আমার সাথে আগে কাজ করেছে, এই কোম্পানিটার নাম ছিল কোভ্যালেন্ট, হ্যাঁ। তো ওখানে কাজ করেছে এবং ও আমার সাথে এখনো কাজ করছে, ও তো গুগলে ছিল, গুগল থেকে ব্যাক। What did that company do? খুব শর্ট। হ্যাঁ, ওই কোম্পানিটা হলো ওটা হলো একটা ডেটা সিকিউরিটি প্রোটোকল ছিল। তো আইডিয়াটা ছিল যে কিভাবে প্রাইভেসি প্রিজার্ভ করে ডেটা মানে এক পার্টি থেকে আরেক পার্টিকে দেওয়া যায়। তো I mean, like that project sadly, like I mean, I left because my visa things got sorted, so আমি তখন চলে গেছি। বাট আমার ফ্রেন্ডরা মানে ওই কোম্পানিটা ওপেন সোর্স করে এবং মানে এখনো মানে প্রোটোকলটা চালু করে রেখেছে আর কি। তো এই আর কি। তো ওইখান থেকে বাট তারপরে যে স্টোরিটা সেটা হলো যে আমি যখন ব্যাক করলাম 19 সালে, তো আমি ব্যাক করে চলে গেছি ইউএসএতে। তো আমি গিয়ে আমার ওই আগের ইডিও কোম্পানিতে ডেটা সায়েন্স টিম লিড করছি আর কি, তাই না? তো ওই সময় অবভিয়াসলি প্যান্ডেমিক শুরু হলো। তো প্যান্ডেমিক শুরু হওয়ার পরে আমি প্যান্ডেমিক নিয়ে ওই সময় অনেক কাজ করেছি। আমি জানি না ওই সময় তুমি আমার ফেসবুক হ্যাঁ। সো আই ওয়াজ লাইক ডুইং লট অফ রিসার্চ। সো আমরা অ্যাকচুয়ালি ওই সময় খুবই ইন্টারেস্টিংলি আমার বেশ কিছু ফ্রেন্ড যারা এমআইটিতে ছিল ওই সময়, আদিব, মাহি এবং বাঞ্চ অফ পিপল আর কি, তাই না? তো ওর সঙ্গে অনেক কাজ করলাম, করে আমরা অ্যাকচুয়ালি একটা পর্যায়ে মানে ইউএন এবং বিভিন্ন গভর্নমেন্টকে অ্যাডভাইজারি করেছি ওই সময়, যে হলো কীভাবে স্প্রেড করছে, কীভাবে হেল্প করা যায় এরকম আর কি। তো বাংলাদেশে বেশ কিছু। তো ওটা খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ ওখানে আমরা খুবই অ্যাওয়্যার ছিলাম যে আসলে কি হচ্ছে আশেপাশে। তো ওই সময় আমরা মানে along with all the crazy things going on, right, আমরা অবজার্ভ করলাম যে মানুষজন লাইক অবভিয়াসলি এখন হলো ডিউরিং প্যান্ডেমিক তো অনেক সেভিংস করার চেষ্টা করছে, এবং অবভিয়াসলি গভর্নমেন্ট যেহেতু মানি প্রিন্ট করছে, তো অবভিয়াসলি একটা অনেক ইনফ্লেশন আসবে, যেটা হুইচ ইজ রাইট নাও লাইক ক্রেজি ইনফ্লেশন এভরিওয়্যার, লাইক ইনক্লুডিং বাংলাদেশ আই হিয়ার। তো এই আর কি। তো ওই সময় থেকে আমাদের মাথায় যে চিন্তাটা আসলো যে আমরা কিভাবে ইনফ্লেশনের সময়কে লোকজনকে হেল্প করতে পারি। তো ওইটা আর কি, মানে জাস্ট টু টাই ব্যাক যে শুরুর দিকে যে আমি আসলে একটা কিছু নিয়ে কাজ করতে চাই যেটা খুবই হাই ইম্প্যাক্ট হবে। তো ওটাই হলো মানে আমাদের এখন অ্যাফাইন, প্রিভিয়াসলি আলপাইন নাম ছিল, আমরা অ্যাফাইন নাম দিয়েছি এখন। তো অ্যাফাইন নিয়ে কাজ করার এটা হলো ব্যাক স্টোরি। Got it. So I want to come back to blockchain and everything related to current day Affine. Could you tell me how Edward Norton is actually related to your story? Oh my god.
সো এডওয়ার্ড নর্টন হলো যে ফাইট ক্লাবের মুভি অ্যাক্টর, রাইট? লাইক কি সম্পর্ক? হ্যাঁ, এডওয়ার্ড নর্টনের সঙ্গে আমার পার্সোনাল সম্পর্ক হলো আমার আগের কোম্পানি ইডিওর মাধ্যমে। তো ইডিও ছিল হলো একটা এন্টারটেইনমেন্ট স্পেসের ডেটা অ্যানালিটিক্স, ও মুভি টিভি স্টুডিওর জন্য আমরা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতাম, এবং ওটা এখনো অবভিয়াসলি চলছে, এবং রিসেন্টলি বললাম যে অনেক ফান্ড রেজ করেছে আর কি। তো এডওয়ার্ড নর্টন ছিল ওই কোম্পানির কো-ফাউন্ডার আর কি। সো ওটার মাধ্যমে এডওয়ার্ড নর্টনের সঙ্গে আসলে অনেক হ্যাং আউট করেছি, এবং 15-16 সালের দিকে আমরা হলিউডে অনেক লাইক হ্যাং আউট করতাম। মানে আমরা মনে আছে একবার হলো এডিএলের হলো আছে যে হলো স্টুডিও আছে মালগুতে, ওইখানে গিয়ে আমরা কাজ করেছি কয়েকদিন, মানে আমাদের অন সাইট আর কি। সো ইটস ক্রেজি এক্সপিরিয়েন্স। তো ওটাই আর কি আমার ব্যাকগ্রাউন্ড স্টোরি। তো এখনো ওনারা কাজ করছেন ওই কোম্পানিটা নিয়ে। How does one co-found a company with Edward Norton? Like এটা কিভাবে হয়? এটা কি জাস্ট একদিন র্যান্ডমলি রেস্টুরেন্টে ঢুকে হ্যাঁ ভাই কি অবস্থা? সো থ্যাঙ্কফুলি আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আরেকটা ওই কোম্পানিতে যে মানে মেইন দুইজন কো-ফাউন্ডার হলো এডওয়ার্ড নর্টন আর ড্যানিয়েল ন্যাডলার। তো ড্যানিয়েল ন্যাডলারের আরেক কোম্পানি ছিল কেনশো, ওইটা হলো যে ফিনটেকের জন্য অ্যানালিটিক্স নিয়ে কাজ করতো। তো ওই কোম্পানির ইনভেস্টর ছিল হলো এডওয়ার্ড নর্টন। তো ওখান থেকে ওদের দুজনের পরিচয় হয়েছে, এবং তখন আমরা মানে ড্যানিয়েল ন্যাডলার হলো হার্ভার্ডের ওই সময় পিএইচডি করতো আর কি। তো ওই সময় ওখান থেকে হার্ভার্ড থেকে ওটা টিমটা তৈরি করছে আর কি। তো ওই সময় যখন জয়েন করি, তো এইভাবেই আর কি মানে কানেকশনটা হলো যে ওই আগের কোম্পানিতে ইনভেস্ট করেছে এডওয়ার্ড নর্টন, তারা দুইজন মিলে একটা কোম্পানি শুরু করতে চায়, তো আমরা তখন জয়েন করি আর কি সবাই। সো ইটস লাইক এ ক্রেজি স্টোরি। Oh man, no, that sounds very interesting. Jay, one thing led to another, and suddenly you're Adelaide studio working out of there. Okay, life can be crazy, and our life is very interesting to say the very least. So let me ask a few more meandering questions before we get into the meat of things, because I know you've worked on projects even before Alpine, probably in the crypto space. Affine, yeah, sure. No. Affine now. So, what is Multiplier? Oh, so Multiplier is the devco. যে হলো Multiplier Inc হলো যে আমাদের which is মানে আমাদের দর্শকদের জন্য হয়তো অনেকটা অথবা অনেকটা ইন্টারেস্টিং এবং খুবই বিজার মনে হতে পারে যে এটা ডেভকো আবার হলো যে এরকম ডাও এই ধরনের জিনিসগুলো। তো ওটা নিয়ে আমরা অনেক ভিতরে যেতে পারি, বাট আলটিমেটলি আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্লকচেনের যে কোম্পানিগুলো আমরা করছি এখন, এটার মেইন যে দর্শন বা ফিলসফি সেটা হলো যে এটা ওপেন হতে হবে এবং কমিউনিটি এটাকে আর কি চালাবে আর কি। তো কমিউনিটি ভোটিং এর মাধ্যমে বা বিভিন্ন ধরনের প্রপোজালের মাধ্যমে কমিউনিটি যেটা বলবে সেটা আমরা শুনতে বাধ্য থাকবো। সেটা হলো যে আলটিমেটলি এই সিস্টেমটার পিছনে দর্শন। তো ওটা যদি করতে হয়, তো অ্যাফাইন হলো যে সম্পূর্ণ একটা কমিউনিটি রান প্রজেক্ট, রাইট? যে এটার কমিউনিটি ডিসাইড করে যে আমরা এখানে কতটুকু ফি নিব, বা আমরা এখানে কোন ধরনের মানে অ্যাসেটগুলোকে এখানে আমরা অনবোর্ড করবো, এই ধরনের জিনিসগুলো আর কি। তো ওইটার করার জন্য আলটিমেটলি আছে আমাদের কমিউনিটি আছে, বাট কমিউনিটি তো আলটিমেটলি মানে কোড লিখতেও পারে নাও লিখতে পারে, তাই না? বাট তো আমাদেরকে এটা চালাতে তো আলটিমেটলি একটা কোম্পানি লাগবে। তো মাল্টিপ্লায়ার হলো যে ওই কোম্পানিটা, তো এটা হলো আমাদের ইউএস এর যে ডেলোয়ার কোম্পানি, তো এটা হলো মাল্টিপ্লায়ার। Got it. So I guess the idea is কোম্পানির মধ্যে থেকে you'll create more and more meaningful products যেটা অনেকজনকে এফেক্ট করবে, but you know even though Affine could be the first of probably many good ones, right? সেটা হলো আইডিয়া, যে মানে এটা হলো যে আমাদের মাল্টিপ্লায়ার হলো যে আর্মস এন্ড লেগস, রাইট? যেটা আমাদের our lawyer says that exact language, যেগুলো আমাদের যে ডিসেন্ট্রালাইজ অর্গানাইজেশন, এটা আর্মস এন্ড লেগস হলো যে মাল্টিপ্লায়ার, কারণ এই ডিসেন্ট্রাল অর্গানাইজেশনটা মাল্টিপ্লায়ারকে হায়ার করেছে। Multiplier, got it. Yeah, okay. So now let's dive into blockchain. So let me start with the very basics. আপনার Harvard math 55 ক্লাসের মতোই। Let's start with the axioms and then let's build it up to something more meaningful. So what is a blockchain? And then could you explain to me what are some of the applications? So for example, cryptocurrency is an application, a bunch of things are applications. Right. But start there. হ্যাঁ, sure. আচ্ছা, তো এগেন লাইক আমি জানি না যে এক্সপার্টিস লেভেল কিরকম, সো আমি একেবারে মানে শুরু থেকে ভেঙেই শুরু করবো। সেটা হলো যে সো ব্লকচেন আলটিমেটলি হলো যে একটা লেজার সিস্টেম। সো লেজার বলতে হলো যে আমাদের বাংলাদেশে এরকম হালখাতা ছিল, রাইট? সো ইটস প্রবাবলি ভেরি সিমিলার কনসেপ্ট, যে হলো হালখাতার মধ্যে মানুষ হলো হিসাব লিখতো যে আজকে এর কাছে এত পাই বা এই ধরনের আর কি, তো কার কাছে কত আছে এরকম একটা। তো ব্যাংকেও কিন্তু একই ধরনের সিস্টেম ইউজ করে, যে হলো লেজার সিস্টেম আর কি। তো ওই লেজার সিস্টেমটার মানে সমস্যাটা হলো যে মনে করো যে হলো খাতার মধ্যে তো লিখে রাখছে, তো খাতাটা তো
কেউ যদি চুরি করে বা কেউ যদি হলো আমার পিছনে যে হলো খাতার মধ্যে দুই নম্বরই করে বা মুছে দিতে পারে, একটা পেজ ছিঁড়ে নিতে পারে, অনেক ধরনের সমস্যা আছে, তাই না? তো খাতা তো সমস্যা নাই, বা খাতার আধুনিক ভার্সন হলো ডেটাবেজ আর কি। তো ডেটাবেজেও সমস্যা নাই। তো এভাবেই তো আমাদের মানে হিস্টোরিক্যালি এভাবেই আমরা হিসাব রাখতাম এবং ওটাকে আমরা সিকিউর করে রাখতাম নানাভাবে। তো ওটার অন অফ দ্য মেইন সমস্যা হলো যে ওটা হলো ইমিউটেবল না, ইংলিশে যেটাকে বলে, সেটা হচ্ছে ওটা পরিবর্তন করা যায় সহজে। তো হলো ব্লকচেন নিয়ে সহজে চিন্তা করার উপায় হলো যে ব্লকচেন হলো একটা ডেটাবেস বা ব্লকচেন হলো একটা হালখাতা যেটাকে কোনোভাবে কেউ পরিবর্তন করতে পারে না, এবং ওটাকে হলো মানে অনেকটা অ্যাপেন্ড অনলি সিচুয়েশন, যে ওটাকে হলো খালি অ্যাড করা যায় নতুন ধরনের ডেটা, বাট ওটাকে হলো পরিবর্তন করা যায় না। তো এটা হলো একটা বেসিক সিস্টেম। এখন কথা হলো যে এটা দিয়ে আসলে কি করা যায়। এখন প্রথম কথা হলো যে অবভিয়াস থিং হলো যে এখানে একটা হিসাব রাখা যায়। তো সবচেয়ে মানে হিসাব রাখার জন্য সবচেয়ে মানে মোস্ট ভ্যালুয়েবল হিসাব রাখার জিনিস কি, এটা হলো যে টাকা, রাইট? সো অথবা হলো কারেন্সি আর কি যেটা। তো ওটার জন্য ব্লকচেনের ফার্স্ট ইউজ কেস হলো যে ওর ফার্স্ট লেটস সে লাইক এ মোস্ট পপুলার মেইনস্ট্রিম ইউজ কেস হলো বিটকয়েন। কারণ হলো যে বিটকয়েনের ব্লকচেনের মধ্যে বিটকয়েনের হিসাব লিখে রাখা যায় যে তোমার কাছে 2 বিটকয়েন আছে, আমার কাছে 1 বিটকয়েন আছে, এরকম আর কি। এবং আমি যদি আমার 1 বিটকয়েন অর্ধেক বিটকয়েন তোমাকে দিতে চাই, তো ওটা কিভাবে করা যায়, ওটা হলো সেকেন্ড নাও, হুইচ ইজ লাইক দ্য সেকেন্ড পার্ট অফ ব্লকচেন, যে এটাকে এখান থেকে একজনের হিসাব আরেকজনের কাছে মানে একজনের অ্যামাউন্ট আরেকজনের কাছে ট্রান্সফার করা যায়, হুইচ ইজ লাইক চেঞ্জ অফ অ্যামাউন্ট। সো স্টিল ব্লকচেন ইজ ইমিউটেবল, কারণ ব্লকচেনে যেটা করা হয় সেটা হলো যে, এবং আমরা কিভাবে ইমিউটেবল ওটা অনেক ভিতরে যেতে পারি, বাট আলটিমেটলি যেটা করে সেটা হলো যে ব্লকচেনে বলা যে বিভিন্ন ব্লক আছে। ব্লক হলো যে কনসেপ্ট হলো যে প্রতি একটা বিভিন্ন সময় পর পর ইথেরিয়াম একটা ব্লকচেন যেরকম, ওটা হলো 13 সেকেন্ড পর পর একটা করে ব্লক তৈরি হয়। তো ব্লক আসলে কি? ব্লক হলো যে আগের সবগুলা যে হিসাব, সেই হিসাবের একটা কম্পিউটার সায়েন্স এটাকে বলে হ্যাশিং। সো বেসিক্যালি ওই সবগুলা হিসাবগুলাকে যদি হলো মানে আমরা হ্যাশ করি, তাহলে ওটা একটা ইউনিক সিগনেচার দেয়, এবং ওই সিগনেচার, এবং দ্যাটস আর লট অফ ক্রেজি ম্যাথ কামস ইন, যে হলো ওই সিগনেচারটা দুনিয়ার অন্য কোনো সিগনেচারের সাথে মিলবে না, ওখানে একটা ক্যারেক্টার চেঞ্জ করে দিলে সিগনেচারটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে। তো বেসিক্যালি ওই সিগনেচারটা আমরা হলো খাতার শুরুতে লিখি, যে নতুন পেজ যেহেতু খুলছি, নতুন ব্লক হলো একটা খাতার পেজ, এরকম লিখে তারপরে আমরা হিসাবগুলা লিখি। তারপরে আবার পরের পেজ যখন ওপেন করব, আগের পেজটা হ্যাশ করব, তাহলে দেখা যাবে যে এর আগের পেজগুলা কেউ চেঞ্জ করতে পারবে না, কারণ একটা কিছু চেঞ্জ করলে পুরো হ্যাশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হলো ব্লকচেন ইঞ্জিনিউরিটি, যে হলো কিভাবে এরকম ইমিউটেবল একটা সিস্টেম তৈরি করা যায়, যেখানে তুমি আমেরিকার লোক হও, চায়নার লোক হও, বা রাশিয়ার লোক হও, মানে সবাই এগ্রি করবে যে আসলে ভ্যালু কত এবং কার কাছে কত আছে। এবং আলটিমেটলি এবং দ্যাটস এ ইউ টার্ন ফ্রম মাই 2014 স্ট্যান্স, যে বিটকয়েন ইজ নট ইউজফুল। সো when I started working 2018 and মানে অনেক ব্লকচেন নিয়ে লেখাপড়া শুরু করি, তারপর আমি আসলে বের করতে পারলাম যে ব্লকচেনের সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালু আসলে এটা, যে দুনিয়ার সবাই একমত হবে একটা ভ্যালু সিস্টেমের, এমন একটা ভ্যালু সিস্টেম যেটা কেউ পরিবর্তন করতে পারবে না কোনো ধরনের ফোর্সের মাধ্যমে, এবং সবাই ওই ভ্যালু সিস্টেমটার সাথে এগ্রি করবে। তো এটাই আসলে বিটকয়েনের সবচেয়ে বড় ইউজ কেস, রাইট? যে হলো ওয়ান্স অ্যাগেন লাইক নানা ধরনের বিভিন্ন দেশের রাজনৈতিক কারণে একজন আরেকজনের সঙ্গে এগ্রি না করতে পারে, বাট এই সিস্টেমটা হলো যে সবাই এগ্রি করবে, যে কোনো ধরনের মানে দেয়ার ইজ নো ইফ অর বাট, রাইট? যে সবাই এগ্রি করবে যে আমার কাছে 1 বিটকয়েন আছে বা তোমার কাছে 2 বিটকয়েন আছে। সো বিটকয়েন তো আবিষ্কার হয় বা রিলিজ হয় 2008 সালে। ওই সময় আমরা জানি there was a great financial crisis, and ওখানে আমার যতদূর আন্ডারস্ট্যান্ডিং ওই সময় there was a lot of distrust, যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউশন আছে, যে আচ্ছা ঠিক আছে তোমরা বলেছিলা তোমরা এত টাকা তোমাদের কাছে আছে বা লেন্ড করছো তুমি এত টাকা, বাট অ্যাকচুয়ালি এটা পুরোটুক মানে ইট ওয়াজ নট ট্রু, ইট ওয়াজ মিসরিপ্রেজেন্টেড। সো বিটকয়েন supposedly improves on that by providing transparency, but then there was questions about আচ্ছা ঠিক আছে এটা যেহেতু it's immutable and এটা একবার ট্রানজ্যাক্ট করে ফেললে আমি আর ফেরত আনতে পারবো না, এটা ইউজ কেসগুলা whether it's always the most legitimate use cases, right? So Bitcoin has I would say very rocky start in the sense that there's Silk Road and a bunch Bitcoin, of things. we can start it with some of the most illegal things, to be honest. That's why we get the bad rep. But like ultimately right now is probably absolutely not true. Like এবং এখন যদি মানে আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, আমি এক্সাক্ট পার্সেন্টেজ মনে নাই, বাট অনলাইনে সবাই দেখতে পারবে, বাট আমার মনে আছে যে ক্যাশ অ্যাকচুয়ালি মানে যে US $100 নোট
it's used way more for like illegal activities by percentage of like total circulation versus Bitcoin. Like only very small fraction of Bitcoin এখন হলো ইলিগাল কাজে ইউজ করা হয়, এবং তার খুবই ভালো একটা কারণ আছে। কারণটা হলো যে এখন কেউ যদি বিটকয়েন কিনে নর্মাল মানুষ, মোস্ট অফ দ্য টাইম তাদেরকে একটা এক্সচেঞ্জের মাধ্যমে দিয়ে যেতে হয়। তো এক্সচেঞ্জ দিয়ে যখন যায় তখন ওটা হলো AML KYC করা হয়। তো লাইক লোকজন আসলে জানে এটা কি। এবং আফটার দ্যাট এখন তো যে নানা ধরনের কোম্পানি আছে, আই থিঙ্ক চেইন অ্যানালাইসিস এবং হ্যাঁ বাঞ্চ অফ এই ধরনের কোম্পানি আছে যারা যেটা কাজ করে সেটা হচ্ছে ওই ট্রানজাকশনটা শুরু থেকে তারপরে যখন ডিসেন্ট্রালাইজ সিস্টেমে যখন ট্রান্সফার করছে তো ওই চেইনটা পুরাটা ট্র্যাক করে, কারণ এটা পুরো পাবলিক ইনফরমেশন, রাইট? এটা খুবই ইজি ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। সো ওখানে বিকজ অফ দ্যাট এখন আসলে মানে এই ধরনের ইলিগাল কাজ করার সুযোগ আসলে অনেক কম, সেটা আমি বলবো। তো বরং অনেক ধরনের খুবই ইন্টারেস্টিং কাজ এখন মানুষ করছে, হুইচ ইজ ওয়ান অফ দ্য থিং ইজ অবভিয়াসলি ক্রস বেডার পেমেন্ট, যেটা উইন তো তোমরা কাজ করছো, আমরা কাজ করছি হলো যে কিভাবে এটাকে অনেকটা ব্যাংকের মতো হিসাবে কাজ করা যায়। যে কারণ আলটিমেটলি টাকা যদি আমার অ্যাকাউন্টে পড়ে থাকে তাহলে টাকাটার তো কোনো ইউটিলিটি নাই, যেটা জাস্ট আইডল মানি। তো ওই টাকাটাকে কিভাবে আমরা হলো মোর মানে অ্যাক্টিভ করতে পারি সেটা নিয়ে আমরা অ্যাফাইনে কাজ করছি, যে ওটা কিভাবে লাইক কিভাবে ওই টাকাটাকে অ্যাক্টিভ করা যায়। তো এরকম অনেক ধরনের নতুন ইউজ কেস তৈরি হচ্ছে, এবং আমরা হয়তো যে ইথেরিয়াম নিয়ে কথা বলতে পারি। যে লেট মি গেট টু ইথেরিয়াম, বাট প্রথমে আমি আপনার একটা কোড আপনাকে একটু পড়ে শোনাই, এন্ড ইউ ক্যান ফিল ফ্রি টু ফ্যাক্ট চেক দিস। Sure. So I'll give you a very quick example. Personally, I wanted to apply for a loan for my personal expense and some other use. To get it from a bank, it took me more than 2 weeks, even though I had all the paperwork ready. Whereas to get a loan with collateral with crypto, with a crypto protocol, it took me less than 15 seconds, or it would take me less than 15 seconds. Right. I'm paraphrasing, but you mentioned this, যে একটা লোন নেওয়ার প্রসেসটা একটা ট্রেডিশনাল ব্যাংকে 2 সপ্তাহ বেশি লেগে যায়, বাট ক্রিপ্টোতে এত সহজ। আমাদেরকে একটু বুঝাবেন যে ক্রিপ্টোতে লোন কিভাবে নেয় এন্ড কেন এটা এত সহজ? হ্যাঁ, শিওর। সো সংক্ষেপে যেটা বোঝানো যায় যে পুরো সিস্টেমটা অবভিয়াসলি অনেক ডিফারেন্স আছে। তো ব্যাংকিং সিস্টেমে মানে প্রাইমারিলি যেটা করে ওটা হলো যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চেক করে, তারপরে আমার অন্যান্য কোথাও লোন আছে কিনা, আমার বাসার মর্গেজ আছে ওটার দাম মানে কত বাকি আছে, আমার ক্রেডিট কার্ডে কত লোন আছে, সব কিছু হিসাব করে তারপরে তারা লোন দিতে পারে। বাট ক্রিপ্টোতে যেটা করে সেটা হলো যে ক্রিপ্টো ওভার কোলাটারালাইজড লোন এবং ওটা হলো ট্রাস্টলেস লোন আছে। সেটা হলো যে যেভাবে কাজ করে সেটা হলো যে আমার কাছে যদি 1 বিটকয়েন থাকে, এখন 1 বিটকয়েনের যেমন হলো $20,000, রাইট? তো ওই 1 বিটকয়েনটা আমরা যেটা করতে পারি অনেকটা মানে বাসার মর্গেজের মতো অনেকটা আর কি, যেটা ব্যাংকের কাছ থেকে মর্গেজ নেয়। তো ওটার মতো আমি ওই বিটকয়েনটাকে একটা কোডের মধ্যে রাখতে পারি, এটাকে বলে স্মার্ট কন্ট্রাক্ট, যেটা যে আমরা ইথেরিয়াম নিয়ে কথা বলতে পারি আরো পরে। বাট যেটা করা যায় ব্লকচেনে, খুবই ইন্টারেস্টিং ইউজ কেস হলো যে ব্লকচেনে এমন কিছু কোড লেখা যায় যে কোডটা কোনো ধরনের ট্রাস্ট ছাড়া, মানে মাঝখানের কোনো পার্টি ছাড়া রান করতে পারবে। তো ওই কোডের মধ্যে আমি ওই 1 বিটকয়েনকে রাখতে পারি এমনভাবে যাতে যে আমার যে কাউন্টার পার্টি, মনে করো যে তোমার কাছে $10,000 আছে, তো ওই $10,000টা জাস্ট তোমার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে, তো তুমি ওটা কিছু কাজে লাগাতে চাও, ঠিক আছে? তো তুমি আমাকে বলা যাও আচ্ছা আমি তারিখকে লোন দিতে চাই, বাট মনে করো যে এখন তুমি মনে করো আমাকে ট্রাস্ট করো, তো ঠিক আছে তুমি হয়তো আমাকে দিতে পারো। বাট এমন হয়তো যে রাস্তা মনে করো যে আমার একটা র্যান্ডম একটা মানুষ, সে তোমার কাছে $10,000 লোন চায়, তো ওটা তো মানে তাকে লোন কিভাবে দেবা? তুমি তাকে জীবনে চিনেও না, জানো না, রাইট? তো ব্লকচেনে এমন একটা খুবই ইন্টারেস্টিং সিস্টেম করছে যেটা হলো যে কোলাটারালাইজড লোন। সো কিন্তু তার কাছে যদি 1 বিটকয়েন থাকে, মনে করো যে $20,000 জিনিস আছে, তো ওইটা সে ওই কন্ট্রাক্টের মধ্যে রেখে ওটা বলবে যে আমি $10,000 নিব এবং এটা আমি ইন্টারেস্ট দিব এবং পরে ফেরত দিব। বাট যদি লাইক অবভিয়াসলি তার গ্যারান্টি হলো যে এই বিটকয়েনটা। তো এইভাবেই হলো লোনটা আর কি অরিজিনেট করে। অবভিয়াসলি এখানে অনেক কোশ্চেন আছে হলো যে আমার কাছে যদি $20,000 থাকে তাহলে আমি কেন $10,000 লোন নিব? তো ওটার অনেক অ্যান্সার আছে। একটা অ্যান্সার হলো যে আচ্ছা মানে মানুষজন বিটকয়েন হোল্ড করতে চায়, তার কারণ হলো যে তার বিশ্বাস করে যে বিটকয়েনের দাম বাড়বে, তো ওটা সেল না করে হোল্ড করতে চায়। তো একটা হলো ওইটা। দ্বিতীয় হলো যে especially in the US, মানে বাংলাদেশে তো I know that blockchain basically illegal, so Bitcoin is illegal almost. Bitcoin is illegal, yeah. So basically any currency other than Bangladeshi টাকা I guess is illegal. Okay, so just to double click on that, কারণ বাংলাদেশে কিন্তু মানে ডলারও একটা পরিমাণের বেশি রাখা illegal, right? So once again, like it has almost nothing to do with like Bitcoin itself. In my mind, it has more to do with like how our central bank decided.
যে আমাদের সেন্ট্রাল ব্যাংক ডিসাইড করছে কিভাবে আমাদের মনিটারি সিস্টেমটাকে চালাবে। And just to emphasize, we know that it's illegal and we're talking about the technology. We don't trade or hold or আমরা কাউকে হলো কিনতেও বলছি না, কিছু বিক্রি করতে বলছি না। হ্যাঁ, সো আমরা টেকনোলজি নিয়ে কথা বলছি। সো আলটিমেটলি টেকনোলজির ইন্টারেস্টিং পার্টটা হলো যে লাইক টেকনোলজির এখন ইন্টারেস্টিং পার্টটা হলো যে এখন ইউএসএ তে যদি আমরা এখন একটা বিটকয়েন সেল করতে চাই তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে ওই বিটকয়েনের উপরে, তাই না? এবং যদি 1 বছর আগে সেল করে, ওটা হলো লাইক শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, ওটা অনেক সময় 40-50 ডিপেন্ডিং অন ইউর ইনকাম 40-50% হতে পারে, হিউজ একটা ট্যাক্স দিতে হবে। তো ওইটার জন্য লোকজন ওটাকে বিক্রি না করে ওটাকে কোলাটারালাইজ করে ওখান থেকে বরং লোন নেয়। সেম ওয়ে মানে যেরকম মানে বিলিয়নাররা যেটা করে আর কি, তাদের হলো অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আছে বা তাদের একটা ইয়াট আছে, ওটাকে কোলাটারালাইজ করে তারা কিন্তু অনেক সময় লোন নেয়। বা ইলন মাস্ক বা এরকম কেউ হলে তার হলো টেসলা স্টককে কোলাটারালাইজ করে লোন নেয়। বাট এই ধরনের জিনিসগুলো আন্ডাররাইট করতে, যেটা আমি প্রসেসটা বললাম যে হলো আমার পার্সোনাল লোন নিতে 3 সপ্তাহ লাগে, এবং সেটার চেয়ে বরং হলো যে এটা যদি ব্লকচেনের মাধ্যমে যদি করা যায় তাহলে এটা কয়েক সেকেন্ডের মাধ্যমে করা যায়, যদি ভেরিফাই করা যায় যে হ্যাঁ ঠিক আছে আসলে এটাই আছে। বাট তুমি চুজ করছো যে না এখন বিক্রি করব না, রাদার আমার লিকুইডিটি বা যে টাকাটা লাগবে সেটা আমি অ্যাক্সেস এখন নিয়ে আমি পরে তোমাকে শোধ দিয়ে দিব। এক্স্যাক্টলি। ওকে, সো এখানে ভাই কয়েকটা জিনিস আছে। আই ওয়ান্ট টু গেট টু ইথেরিয়াম বিকজ মোস্ট অফ দি স্মার্ট কন্ট্রাক্টস অ্যাজ ওয়েল অ্যাজ যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনগুলো এখন তৈরি করছে মানুষজন, ইটস বিল্ট অন ইথেরিয়াম। সো বিফোর দ্যাট কুড ইউ এক্সপ্লেইন টু আস what are some of the different functions of money, if you will? So there's of course saving, spending, lending, and basically you explain je lending er khetre blockchain technologies fasten the process, but আর কিভাবে ইমপ্রুভ করে এই ডিফারেন্ট ফাংশনস অফ মানিটাকে ব্লকচেইন টেকনোলজি দিয়ে কিভাবে ইমপ্রুভ করতে? হ্যাঁ, মানে আই থিংক তুমি আমাকে একটু আগে জিজ্ঞেস করছো যে মানির শর্ট হিস্ট্রি দেওয়ার জন্য, তো এটা অ্যাকচুয়ালি এটার জন্য খুব রেলেভেন্ট হতে পারে। তো আমার এই অ্যাকচুয়ালি অ্যাফাইন স্টার্ট করার জন্য খুবই একটা ইন্সপায়ারিং বুক ছিল নিল ফার্গুসনের, লাইক I am exactly forgetting the name of the book, but like I think it's something around like the history of money or something. If you Google Neil Ferguson money, right? Okay. So basically ওখানে তারা যেটা কথা বলে সেটা হলো যে obviously monetary system মানে শুরুতে ছিল যে বিভিন্ন ধরনের back by expense, like he talks about conquistador, with like silver standard, right? And how they're like basically there are wars for that, like getting silver and all of that. But then when the most interesting things of money happened actually with the Medici family, right? So basically tara first ওই যে হলো ledger system, they're the proprietor of the ledger system. Italy, তাই না? হ্যাঁ, Italy এবং মানে যে Renaissance এর সময়, এবং the whole Renaissance actually happened because they could do that, right? যে হলো তারা বিভিন্ন ধরনের প্রজেক্টকে ফাইন্যান্স করতে পারছে, এবং ওখান থেকে কিন্তু ইটালির রেনেসান্স এবং আমাদের যে মানে ওয়েস্টার্ন যে সিভিলাইজেশনের যে শুরু, ওটা কিন্তু ওখান থেকেই শুরু হয়েছে। যে মেডিচি, sometimes we attribute that to like the Medici's like financialization of system, right? তো ওখানে যে শুরুতে আমরা জানলাম যে বার্টার সিস্টেম, এবং তারপরে মানির মেইন উদ্দেশ্য ছিল যে জাস্ট মানে ইউ জাস্ট এক্সচেঞ্জ অফ ভ্যালু, রাইট? কাউকে মানি দেওয়া যায়, নেওয়া যায়, তো এটা হলো একটা সিস্টেম। বাট মেডিচি তারপরে ওই মেডিচি ফ্যামিলি বের করলো যে কিভাবে মানে লোন দেওয়া যায় বা মানিকে কিভাবে যে আইডল যে ক্যাশটাকে আছে কিভাবে এটাকে আরো সচল করা যায়, কারণ আলটিমেটলি আইডল ক্যাশ তো দিয়ে লাভ নাই, not producing anything, like by religion whatever you call it, this is not good, right? কারণ ওই মানিটা আসলে কাজ করছে না, ওটা কোনো ব্যবসার মধ্যে মানে মূলধন হিসেবে কাজ করছে না, তাই না? তো তারা বের করলো যে ওই কাজ ওটাকে কিভাবে করা যায়। তার আধুনিক ভাষা অবভিয়াসলি ইউএসএ ফ্র্যাকশনাল ব্যাংকিং সিস্টেম নাও, যে হলো অধিকাংশ টাকাই যেটা ব্যাংকে রাখা হয় সেটা অ্যাকচুয়ালি লোন করে দেওয়া হয়, এবং এভাবেই মানিটা আসলে সচল থাকে, এবং অল দ্য ট্যাক্স করেন এভরিথিং ইজ রিন ইন এ ওয়ে যে হলো এটাকে ইনসেন্টিভাইজ করার জন্য, যে ব্যবসা চালু করলে ট্যাক্স কম বা এই ধরনের অনেক ইনসেন্টিভ দেওয়া হয়, কারণ সবাই চায় যে মানিটা যেন কাজ করে এবং এটা ইকোনমিক গ্রোথে ব্যবহার করা হয়, তাই না? তো obviously that's the another use case. So ওখানে হলো basic use case হলো lending, so that's another use of money. Then there's a trading, right? So trading হলো যে trading could be anything, just bitcoin trading নিয়ে বলতে হবে না, but মানে আমরা যদি বাজারে গিয়ে একটা সবজি কিনতে চাই there is a trading market for that, right? আমি যদি আলু কিনতে চাই, আলু কেনার জন্য কিন্তু একটা ট্রেডিং মার্কেট আছে, which is একটা সাইডে আছে আলু আর একটা সাইডে হলো বাংলাদেশি টাকা, right? So দুইটা পার্টি comes together, এক পার্টির কাছে আলু আছে, এক পার্টির কাছে টাকা আছে, তারা এক্সচেঞ্জ করে একটা এক্সচেঞ্জ রেটে। So it's trading. So similarly, stock can be traded. Cryptocurrencies can be traded. There is another use case of blockchain.
নাও অন টপ অফ দ্যাট অবভিয়াসলি এখন আমাদের আধুনিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন অপশনস আছে, নানা ধরনের আরো অনেক কমপ্লেক্স স্ট্রাকচার্ড ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আছে। তারপর হলো ওইগুলো হলো আরো ইউজ কেস, তাই না? তো এগুলোই আর কি। So about this, so I am I see the merit. I can have this conversation with you খুবই একমত ভাবে, but let me try and steelman this argument for people যারা মনে করে যে আচ্ছা cryptocurrency is trying to reinvent the wheel and এখানে আসলে it's not solving a real problem যেটা currently solve করা যায় না। So if I were to steelman this argument, which is basically taking the other side, and ask you the question, I think it's important to steelman at times, right? Yeah. So play devil's advocate. That's helpful. Yeah. So এখানে let's say the lending example where you could get a over collateralized zone, money you have the assets to back it up. Either you could get it in so much less time than traditional finance. Do you see security risks in that? Meaning, is someone able to kind of manipulate the system, show that acha thik ase I have more collateral than I do, or even short exploit answer no. Or exploit the smart contract and let's say steal, you deposited some Bitcoin, I'm able to steal your Bitcoin, whereas if you put your house on mortgage, I'm less likely to steal your house. Erokom, do you see some security risk with that, or any other risks which would make it less efficient to do so? So this is for lending, and then I want to get to purely transaction wise, because let's say a crypto transaction today, it's probably more expensive than using a Visa, MasterCard to do a payment, or even using something like a PayPal to do a transfer. That's actually not necessarily true. So we can get so tell me all of those that. things. How আচ্ছা অনেক সারফেস টাচ করা হলো তোমার কোশ্চেনের মধ্যে। সো আমি আসলে আনপ্যাক করি আস্তে আস্তে। তো আমরা যেটা মেরিচিস টাইম থেকে বলছিলাম যে মানির বিভিন্ন ইউটিলিটি, রাইট, যেটা ব্লকচেন কিভাবে কাজ করে, এবং আমি প্যারাফ্রেজ করব তোমার কোশ্চেন। সো বলো, জাস্ট লেট মি নো যে ইফ ইট ইজ নট রাইট। সো তুমি জানতে চাচ্ছ যে কিভাবে আমরা এরকম যে বিভিন্ন মানে জাস্ট টকড অ্যাবাউট ট্রানজাকশন, talk about lending, talk about exchange, right? So এটাকে কিভাবে ব্লকচেন এটাকে বেটার করছে এবং রিস্ক নিয়ে কথা বলতে চাচ্ছি। ওকে, গ্রেট। তো ওটা যদি I would just add, and what is it doing যেটা কারেন্টলি করা যাচ্ছে না এক্সিস্টিং ট্র্যাডফাইতে, ট্র্যাডিশনাল ফাইন্যান্স? হ্যাঁ, সো প্রথমে ট্রানজাকশন নিয়ে কথা বলি। তো ট্রানজাকশন তো অবভিয়াসলি দ্য বেস ইউজ কেস। তো ট্রানজাকশনের নিয়ে কথা বলতে চাইলে শুরুতে যেটা বলবো সেটা হলো যে অবভিয়াসলি অনেক জিনিসগুলো যেটা ট্রেডিশনাল ফাইন্যান্সে সহজে করা যায় না, সেটা হলো যে ক্রস বর্ডার ট্রানজাকশন। কারণ এখন মানে বেসিকলি মনোপলি আছে হলো বিভিন্ন ধরনের সুইফট এবং বিভিন্ন ধরনের সিস্টেম, এবং ব্যাংকের মনোপলি আছে যে ব্যাংক থেকে ইভেন ইন দ্য ইউএস তুমি যদি একটা ওয়্যার ট্রান্সফার করতে চাও তাহলে $25 থেকে $30 লাগে, রাইট? এবং অনেক সময় রিসিভ করতেও সেটা $25 থেকে $30 লাগে। তো unless you are sending like millions of dollars, like $100 million বা maybe $1 million অথবা $100,000, তো ছোট ছোট ট্রানজাকশনে অনেক সময় এটা কাজে লাগে না। এই জন্য ইউএসএতে এখন আস্তে আস্তে হয়তো ইমপ্রুভ করবে তারা, ফেড নাও বলে একটা সিস্টেম আসছে, সেটা হয়তো আসবে, বাট অ্যাটলিস্ট এট দ্য কারেন্ট স্টেজ ব্লকচেন ইজ লাইক আ অর্ডার অফ ম্যাগনিটিউড ইমপ্রুভমেন্ট যেটাকে বলে আর কি। কারণ এটা অলমোস্ট ইনস্ট্যান্ট, ইউ ক্যান সেন্ড মানি প্রিটি চিপলি। এখন কস্টের কথা বলছিলাম, তো কস্টের ওটা অ্যাকচুয়ালি ট্রু ইন সাম ব্লকচেন অ্যান্ড ইন সাম ব্লকচেন ইটস নট ট্রু। সো অবভিয়াসলি অনেক ব্লকচেন আছে, বিটকয়েন বিটকয়েন ইথেরিয়াম আর দ্য মেইন টু, রাইট? তো ওটাতে একটা ট্রানজাকশন কস্ট আছে। সো বিটকয়েনে ফর এক্সাম্পল যে স্কেলেবিলিটি সলিউশন আছে যে দ্য লাইটনিং নেটওয়ার্ক, রাইট? তো ওটা দিয়ে ট্রানজাকশন করতে কিন্তু এত টাকা লাগে না। ইথেরিয়ামে একটা সমস্যা ছিল, স্পেশালি লাস্ট বছর যখন অনেক কনজেস্টেড ছিল, এবং অ্যাফাইন শুরু করার পিছনে আমাদের আরও অনেক কারণ ছিল যে ট্রানজাকশন কস্টটা কমানো। তো ওইখানে কিন্তু অনেক টাকা লাগতো, একটা পর্যায়ে দেখা গেল যে ট্রানজাকশন করতে $20-30 লাগছে আর কি, which is similar to bank. এখন বর্তমানে হয়তো if you do a transaction এটা $4-5 লাগে, still very high, so you are right. But if you use like a Polygon অথবা Solana বা এই ধরনের modern like scalable blockchain, তো ওখানে কিন্তু 1 সেন্টেরও কম লাগে ট্রানজাকশন করতে। So it's actually like most likely for most transaction it's going to be much cheaper. What about the on-ramp or the off-ramp? Because most money is fiat, very little money is crypto. So most likely you'll have to make your fiat into crypto, right, and that has a charge. So that's where like
I hate like publicly I'm saying I hate all the fiat on and off ramp like services right now because তারা অনেকটা হলো যে মাঝখানে একটা মিডলম্যান হিসেবে কাজ করছে এখন বাট কিছুটা এক্সেপশন আছে যেরকম আমরা আমাদের প্রোডাক্টে যেরকম ইন্টিগ্রেট করেছি কয়েনবেস পে এবং হলো FTX পে দুটো হলো এক্সচেঞ্জ সাপোর্টেড পে বাই সাম অফ দ্য two largest exchange right so it's actually free like it's like 1-to-1 so very cool. Yeah so like you know like that's zero so like just imagine যে Coinbase ইউজ করে বা FTX ইউজ করে আমরা Polygon ওয়ালেটে আমাদের $1,000 নিয়ে রাখলাম right তারপরে আমরা যদি একটা দোকানে ট্রানজাকশন করছি it will cost like 0.5 cents like 50 পয়সা রাইট এবং আমি প্রিটি শিওর যে হলো মানে ভিসা মাস্টার কার্ডে ট্রানজ্যাক্ট করতে যে অ্যাকচুয়ালি আমার কাছ থেকে হয়তো নিচ্ছে না কিন্তু দোকানদারের কাছ থেকে কিন্তু ঠিকই ওই টাকাটা ভিসা মাস্টার কার্ড নিবে কারণ অন অ্যাভারেজ ভিসা মাস্টার কার্ড চার্জেস I think there's a minimum like 30 cents or something and plus about 2 to 3% on average I think about 2% right ওই ট্রানজাকশন করার জন্য তো আলটিমেটলি ইটস নট অ্যাকচুয়ালি চিপ কারণ অবভিয়াসলি কনজিউমার হয়তো দিচ্ছে না বাট আলটিমেটলি কিন্তু দোকানদারকে কিন্তু ঠিকই ওই টাকাটা দিতে হচ্ছে ওই ট্রানজাকশনের জন্য Okay, so we covered transactions এর জন্য how blockchain based currencies can be cheaper. Let's get to lending and faster as well. And faster. Yeah. So lending এর ক্ষেত্রে like obviously you know like we are early and we have a long way to go. So like আমি বলতে চাচ্ছি না যে আচ্ছা কালকেই মানে বাংলাদেশ না মানে even world এর সব lending market গুলো blockchain হ্যাঁ exactly. So পোটেনশিয়াল যদি দেখাতে হয় তো শুরুতে আমরা যেটা বললাম ওভার কোলাটারালাইজড লেন্ডিং তো এটা ইন্টারেস্টিং স্পেশালি ক্রিপ্টোর জন্য কারণ ওই যে ট্যাক্সের অ্যাঙ্গেলটার জন্য এবং জাস্ট ফাস্টার রাইট যে হলো আমি যদি আমার আজকে মনে করো যে আচ্ছা আমি ব্যাংক থেকে হয়তো আলটিমেটলি লোন নিব বা আমার এই লোনটা নিতে হয়তো লাগবে আই ডোন্ট নো লাইক 1 মাস লাগবে তো ওই সময়টার মধ্যে আমি কিভাবে লিকুইডিটি নিতে পারি আমি জাস্ট একটা ব্লকচেনে আমার যে কিছু ক্রিপ্টো আমি হোল্ড করি ওটা নিয়ে কিছু লিকুইডিটি নিয়ে 1 মাস চালালাম at least right so it can be much faster even if I'm going to go to bank ultimately so now the question is like how do we not go to bank right তো ওটার জন্য এখন মানে যেরকম অনেক নতুন ইনোভেশন আসছে যেরকম যে রিয়েল ইয়েল্ড যে রিয়েল ইয়েল্ডের অনেক কাভিয়াট আছে সো মানে অবভিয়াসলি ওয়ান্স अगेन উই আর ভেরি আর্লি তো অনেক কিছু এক্সপেরিমেন্টাল টেকনোলজি সো আমরা দেখবো আসলে কিভাবে আনফোল্ড করে হ্যাঁ তো রিয়েল ইয়েল্ড যেরকম গোল্ডফিঞ্চ বা মেপো ফাইন্যান্স তারা যেটা করছে সেটা হচ্ছে তারা মানে অনেকটা ট্রেডিশনাল অনেকটা আন্ডাররাইটিং করে বাট ব্লকচেনে তারা ওই লোনগুলোকে আনছে মানে বিজনেস লোনগুলোকে ব্লকচেনে আনছে যেরকম তারা আফ্রিকা অনেক ফিনটেককে লোন দিচ্ছে বা অনেক ধরনের বিভিন্ন বিজনেস তাদের রেভিনিউয়ের প্রিভিয়াস মানে হিস্ট্রির উপর বেস করে লোন দিচ্ছে এবং ওটাকে তারা ব্লকচেনে আছে এবং ওখানে বেনিফিটটা হলো ব্লকচেনের যে প্রিভিয়াসলি এই ধরনের ডিলগুলোতে খুবই বড় লাইক ফ্যামিলি অফিস বা ইনস্টিটিউশনাল পিপলরা খালি পার্টিসিপেট করতে পারতো এখন মানে আমার যদি মানে $100 থাকে তারপর আমরা ওখানে গিয়ে পার্টিসিপেট করতে পারবো অবভিয়াসলি মানে আমি যেটা বলবো যে অবভিয়াসলি ওখানে রিস্ক আছে এবং এই রিস্কগুলো আমার মতে এখনো ফুললি ডিসক্লোজ না এবং ওখানে হয়তো রেগুলেটরি অনেক ভালো কাজ করার সুযোগ আছে গভর্নমেন্টের যে কিভাবে আমরা কনজিউমারকে প্রোটেক্ট করতে পারি এবং কিভাবে আমরা এটাকে মোর অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট করতে পারি কারণ অবভিয়াসলি জাস্ট ব্লকচেনে খালি আনলেই তো ট্রান্সপারেন্ট অটোমেটিকলি হয়ে যাবে না কারণ আলটিমেটলি এটা রিয়েল ওয়ার্ল্ড থেকে অ্যাসেটটা আসতেছে ইটস ওয়ান অফ মেনি ফ্যাক্টরস টু মেকিং ইট ট্রান্সপারেন্ট এন্ড ইট সো আই ওয়ান্ট টু move on but one last thing so Goldfinch there's a website and everything আমি লিংক করে দেব বাট ওরা বেসিক্যালি যে রিয়েল ওয়ার্ল্ড ডিলটার কথা বলে এই জিনিসটা কি ভাই কিকস্টার্টার বা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা টাকাটা একত্র করে একটা বিজনেসের প্রতি ইনভেস্ট করতে পারতাম না হ্যাঁ সো ওইখানে যেটা হলো এখানে একটু লিগ্যাল আরবিট্রাজ সিচুয়েশন তৈরি হচ্ছে সেটা হলো যে আমরা যদি একটা থার্ড পার্টি যদি এভাবে করতে মানে এভাবে লোনটা ডিস্ট্রিবিউট করতে চায় যেহেতু মানে এটা ক্লিয়ার না যে কারা টাকা দিচ্ছে এবং কত টাকা দিচ্ছে ওখানে মানে আরো অনেক বেশি রিস্ক আছে যে ওই টাকাটা আসলেই পুরোটা যাচ্ছে কিনা ওই কোম্পানিতে এবং এগুলা তো এইখানে ব্লকচেন যে প্রবলেমটা সলভ করছে যে এইরকম মনে করো যে 10,000 লোকজনের কাছ থেকে গোল্ডফিঞ্চ টাকা নিল তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই 10,000 লোকজনের কাছ থেকে $100 করে নিয়ে মানে ইউ হ্যাভ $1 million এবং ওই টাকাটা তখন লেন্ড করা হচ্ছে তো ইন দিস লাইক হোল চেইন অফ থিংস at least up to that point is like transparent after that মানে যদি আমরা abstractly চিন্তা করতে পারি আমরা চিন্তা করতে পারি যে ওই মানে $100 from 10,000 people so $1 million তো $1 million হলো যে একটা পুল হিসাবে চিন্তা করতে পারি এবং তারপরে যে মানে ওরা যে বিজনেস ডেভেলপমেন্ট করছে যে ওইটা still a bit black box but that is still fine কারণ এই ধরনের ডিল কিন্তু মানে বড় ইনস্টিটিউশনও লাইক করে সব সময়
So ultimately this level of transparency allows you to like get in, মানে যেটা হতো যে যদি আমরা যদি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম দিয়ে সেন্ট্রালাইজ একটা ডেটাবেস দিয়ে করতাম, তাহলে যে সমস্যাটা হতো যে আসলে এই 10,000 লোকের আসলে বোঝার উপায় নাই যে ওরা আসলে $1 মিলিয়ন রেজ করছে না আসলে 10 মিলিয়ন রেজ করে বলতেছে যে আসলে 1 মিলিয়ন রেজ করছে 9 মিলিয়ন দিয়ে তারা একটা ইয়ার্ড কিনতেছে অর সামথিং, রাইট? সো ওই ট্রান্সপারেন্সিটা এখানে খুবই সহজে করা যায়। তো ওটাই হলো মেইন ভ্যালু প্রপোজিশন এখানে। Got it. No, makes sense. Usually it's a private database that no one has access to. এখানে it's a public ledger that everyone can see and verify. এবং ভেরিফাই এবং এটাকে গোলফিনচও চেঞ্জ করতে পারবে না, রাইট? সো এটা মাচ মোর ট্রাস্টেবল বেসিক্যালি। এবং টাকা যে ব্যাক করতেছে, যে প্রতি মাসে মাসে যাদেরকে লেন্ড করছে তার যে টাকা প্রতি মাসে ব্যাক করতেছে সেটার প্রুফটাও কিন্তু ব্লক চেনে ডিরেক্টলি আসতেছে। সো আমি যদি টাকা ধার দেই তো আমি জাস্ট ওখানে গিয়ে দেখতে পারবো যে আসলে প্রতি মাসে আমার টাকা ব্যাক হচ্ছে। So it's very powerful. No, I completely see it. Let's move on to the thing that powers all of these applications, which is smart contracts, and Ethereum. Ultimately it's Ethereum. Like EVM based. Okay, what is EVM? What is it? Okay, start with Ethereum then. You told us what Bitcoin is and how it came to be. What is Ethereum? How did that come to be? So Ethereum হলো যে বিটকয়েনের যে মানে বিটকয়েন তো ফার্স্ট প্রাইমারিলি ট্রানজাকশনের জন্য ইউজ হয়, তো এটার নেক্সট এভলিউশন। তো বেসিক্যালি এভলিউশনটা কি? এভলিউশনটা হলো ইথেরিয়ামকে বলা হয় অনেকটা হলো একটা ওয়ার্ল্ড কম্পিউটার। সো আইডিয়াটা হলো এরকম যে আচ্ছা আমরা তো ট্রানজ্যাক্ট করলাম ঠিক আছে, বাট আমরা একটা যদি কাস্টম একটা কোডকে রান করতে চাই এমনভাবে যে এই কোডটাকে সবাই বিশ্বাস করবে যে এই কোডটা রান হবেই। তো এটাই হলো আলটিমেটলি ইথেরিয়াম। সো ইথেরিয়ামে আমরা হলো একটা কোড লিখতে পারি, একটা খুবই সিম্পল কোড দিই, কোডের এক্সাম্পল দিই। মনে করো যে আমি বললাম যে আমি তোমাকে 1 মাস পরে 10,000 টাকা তোমাকে দিব, ঠিক আছে? তো এটা যদি আমরা জাস্ট মানে কোনো ধরনের মানে জাস্ট ফর সিম্পলিসিটি মনে করি যে কোনো ধরনের ক্লব্যাক ছাড়াই জাস্ট 1 মাস পরে দিব। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইথেরিয়ামে একটা কোড লিখতে পারি যে যখন টাইম ইজ গ্রেটার দেন টুডে প্লাস 1 মাস তখন এই টাকাটা তোমার অ্যাড্রেসে নিতে পারবা। এটা হলো খুবই সিম্পল একটা কোড। তো এইটাকে আমরা বাট এখন মনে কর যে মানুষ তো প্রমিস দিতেই পারে, প্রমিস যে রাখবে তার তো কোনো মানে গ্যারান্টি নাই। বাট এটা যদি আমরা এই কোডটা লিখে যদি আমি 10,000 মানে ডলার এই কন্ট্রাক্টের মধ্যে লক করে রাখি তাহলে এটার মানে 100% শিওর যে ইউল গেট ইট। তো এইটাই হলো যে আলটিমেটলি ইথেরিয়ামের সিস্টেম, যে আমরা একটা পিস অফ কোড লিখতে পারবো এবং এই কোডটা আসলে উইদাউট কোনো কোয়েশ্চেন এই কোডটা রান হবে। তো ওয়াই ইজ দিস পাওয়ারফুল? এটা খুবই পাওয়ারফুল কারণ হলো যে আমরা এখন খুবই ইন্টারেস্টিং সিস্টেম লিখতে পারতেছি এটার উপর ভিত্তি করে। যেমন ওয়ান অফ দ্য ইউজ কেসেস হলো যে লেন্ডিং এর কথা বললাম, এটা কমপ্লিটলি হলো এটা হলো কোড হলো ব্লক চেনের মধ্যে কোডটা লেখা, যে হলো যে আমি যে 1 বিটকয়েন এখানে রেখে তোমার কাছ থেকে $10,000 নিলাম, তো আমি যদি টাকা ফেরত না দেই তুমি ওই বিটকয়েনটা বিক্রি করে ওখান থেকে 10,000 টাকা নিতে পারবা, রাইট? সো দ্যাটস দ্য পাওয়ার অফ ইট। এবং এখানে আমার কোনো মানে ইফ বাট বলার কোনো উপায় নাই যে আচ্ছা আমি দিব অথবা আরো পরে দিব কয়েকদিন পরে, এরকম ইটস ইমিউটেবল অ্যাজ ওয়েল। সো এবং এটার উপর ভিত্তি করে এখন আমরা ব্লক চেনের উপর অনেক ধরনের নতুন প্রিমিটিভ লিখতেছে লোকজন, যেরকম আরেকটা হলো যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, রাইট? যেখানে হলো মানে মার্কেটের কথা যেটা বললাম যে আলুর মার্কেট, এরকম হলো কয়েনের মার্কেট আর কি। তো একজন হয়তো $US দিচ্ছে আর একজন ইথেরিয়াম দিচ্ছে, তো ওখান থেকে কেনা বেচা করা যায়। So there's a bid offer kind of thing going on, and it's an automated market maker যেটা বলে। তো obviously somewhat complex, so I'm not going to explain it, but simple way চিন্তা করা হলো যে এটা একটা ট্রেডিং সফটওয়্যার বেসিক্যালি, যেটা ব্লকচেনে কমপ্লিটলি। and এটার বিশেষত্ব হচ্ছে যে সো এটার বিশেষত্ব হলো যে আলটিমেটলি যখন আমরা মনে করি যে কয়েন বেসে যাই বা বাইন্যান্সে যাই বা FTX এ যাই, আমরা যখন মানে ট্রেড করি তখন যে আমরা একটা বিড, এটাকে বলে টেকনিক্যাল, এটাকে বলে আমরা একটা বিড। সো আমরা আমি যখন যদি বলি যে আমি বিড করলাম যে আমি 1 বিটকয়েন কিনবো $19,000, রাইট? তো আলটিমেটলি যেটা হয় যে আন্ডারলাইং এখানে অনেক ট্রেডাররা আছে যারা অ্যাকচুয়ালি ওই অর্ডারটাকে ফিল করতেছে আন্ডার দ্য হুড। তো ওইটা কিন্তু মানে এটা কেউ দেখতে পারতেছে না, বাট তাদের মেইন কাজ হলো মার্কেট মেকিং করা, যেটাকে বলে। তো মার্কেট মেকিং কি? মার্কেট মেকিং হলো যে মানুষ যখন বিড দেয় একটা, ওই বিডটাকে ফিল করার জন্য অনেক ট্রেডাররা কাজ করছে এবং তারা ওখানে একটা স্প্রেড নেয়। স্প্রেড হলো যে ডিফারেন্স অফ লাইক কাইন্ড অফ ইন এ ওয়ে লাইক এ মার্কেট ভ্যালু ভার্সেস লাইক ইউর বিড, রাইট? সো ইটস লাইক এ বিড আস্ক স্প্রেড। সো আস্ক হলো যে ট্রেডার বলতেছে যে আচ্ছা আমি এটা বেচবো হলো 19,500-তে, এবং আমি যদি বলি 19,000-এ কিনবো তাহলে কিন্তু আমার অর্ডারটা ফিল হবে না, কারণ হলো যে দের ইজ এ $50 গ্যাপ।
তো আমার তখন কি করতে হবে, ওই বিটটা দেখে আমি অর্ডার বুকটা দেখে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি 19,500-তে কিনবো, রাইট? তো আমি যদি তখন দিই তখন ওই অর্ডারটা ফিল হয়ে যাবে। তো এইভাবে নর্মালি ট্রেডিশনাল ট্রেডিংটা এভাবে কাজ করে, বাট ব্লকচেনের ইনোভেশন এখানে হলো যে এটা অটোমেটেডভাবে ফিল আপ করে, এবং এটার আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। আইডিয়াটা হলো যে যেটা করে সেটা হলো যে মানুষ হলো ওখানে লিকুইডিটি প্রোভাইড করে। লিকুইডিটি প্রোভাইড করা কি, এটা হলো যে মনে করো আমি যদি বলতে চাই যে আচ্ছা আমি এই ট্রেডিং সফটওয়্যারে আমি লিকুইডিটি দিতে চাই বা আমার টাকা দিতে চাই, তো আমি যেটা করতে পারবো আমি ওখানে $1 মিলিয়ন ইথেরিয়াম দিলাম, $1 মিলিয়ন USD দিলাম, দিয়ে ওটা রেখে দিব। তো ওখানে ম্যাথমেটিক্যালি একটা ক্যালকুলেশনের মাধ্যমে ওখানে যে কেউ গিয়ে ইদার ওখান থেকে USD দিয়ে ইথেরিয়াম নিতে পারবে বা ইথেরিয়াম দিয়ে USD নিতে পারবে, তো এক্সচেঞ্জটা করতে পারবে। ওটা স্টেবিলাইজ হয়ে একটা কার্ভ ফাংশনের মাধ্যমে, সো ইটস কমপ্লেক্স, নট গোইং টু এক্সপ্লেইন ইট, বাট বেসিক্যালি এটা অটোমেটেড ভাবে হয়ে যায়। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, তার কারণ হলো যে এখন আগে ছিল মার্কেট মেকিং কমপ্লিটলি হলো যে এক্সপার্ট হেজ ফান্ড kind of guys like math PhDs doing these things, right? But এখন এটাকে কমপ্লিট ডেমোক্রেটাইজ করে ফেলছে। তো এখন হলো যে আমি জাস্ট হলো আমার যদি মনে করো $10,000 থাকে, $1,000 থাকে, আমি ওটাকে কিন্তু ওইখানে পুলে দিয়ে আমি ওখান থেকে ফি আর্ন করতে পারবো। তো প্রিভিয়াসলি যেটা হলো যে এই ফিটা কিন্তু আর্ন হচ্ছে যে একটা সেন্ট্রালাইজ এন্টিটি, মানে এই কারণে তো বাইন্যান্স, FTX, কয়েনবেসের অনেক টাকা, এর কারণ হলো যে তারা এই প্রতি ট্রেডিংয়ে তারা প্রায় 0.5 বা 0.3% করে ফি নিচ্ছে। এটা কিন্তু অনেক টাকা, মানে ওরা $1 ট্রিলিয়ন ট্রেড করলে মানে even this quarter, like Coinbase, I think trading fee generate করছিল প্রায় $1 billion plus, even during this bear market, right? So I think MetaMask, which is by far the most popular cryptocurrency wallet, তারা যখন swap functionটা দিয়েছে বা trade function যেটাই বলেন, তখন they generated $400 million in a year or a quarter, or something crazy like something crazy, কারণ মানুষ সবাই ট্রেড করছে তো, তাই না? তো আলটিমেটলি ওই ফিটা তো যায় সেন্ট্রালাইজ এন্টিটিতে। তো আমরা যখন এই ফিটাকে যখন ডেমোক্রেটাইজ করে ফেলতে পারি, যে ফিটা যাবে নর্মাল মানুষদের, তখন কিন্তু খুব একটা ইন্টারেস্টিং অপরচুনিটি তৈরি হয়, যেটা অ্যাকচুয়ালি আলটিমেটলি লাইক Affine অলসো ট্রাইং টু সলভ, হুইচ ইজ যে কিভাবে আমরা সহজে এই ক্যাপিটালগুলো মানুষের কাছে নিয়ে এই বিভিন্ন ধরনের ট্রেডিংয়ে কাজে লাগাতে পারবো বা লেন্ডিংয়ে কাজে লাগাতে পারবো। অবভিয়াসলি দিস আর সামওয়াট কমপ্লেক্স থিং টু ডু, রাইট? সো এটার জন্য আমরা যেটা কাজ করছি, ফর এক্সাম্পল, যে আমরা অনেকটা বলা যায় যে ব্যাংক বা এই ধরনের একটা স্মার্ট কন্ট্রাক্টের উপর ভিত্তি করে একটা ব্যাংকের মতো হিসেবে কাজ করছে, যেখানে মানুষ টাকাটা দিতে পারবে এবং এই টাকাটা তখন অটোমেটিকলি এই কোডের উপর ভিত্তি করে, যে স্মার্ট কন্ট্রাক্ট কোডগুলো আমরা লিখছি এটার উপর ভিত্তি করে বিভিন্ন চ্যানেলে ট্রান্সফার হয়ে যাবে, যেটা আমার রিটার্নটাকে অপটিমাইজ করবে। তো এটাই আমরা করতে চাচ্ছি। সো এটা খুবই ইন্টারেস্টিং, তার কারণ হলো যে আমরা এখন এই নট অনলি মানে ব্লকচেন যেটা করছে যে ক্যাপিটালের অ্যাক্সেস এবং ক্যাপিটাল ডিপ্লয়মেন্ট দুটাকেই ইথেরিয়াম ব্লকচেনের যে এই বিভিন্ন প্রোডাক্টগুলো, লেন্ডিং, ট্যাক্স, এগুলো ক্যাপিটাল ডিপ্লয়মেন্ট অ্যাক্সেস দুটাকে ডেমোক্রেটাইজ করছে। তা আমরা যেটা করতে চাচ্ছি, এটাকে এই ডেমোক্রেটাইজ প্ল্যাটফর্মগুলোকে একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে ওটাকে মানে স্ট্রাকচার করার চেষ্টা করছি, যে খুবই সিম্পল একটা স্ট্রাকচার। Could you explain the difference between layer 1 and layer 2? আপনারা layer 2 তে বানাচ্ছেন, so after explaining layer 2, kind of tell us a bit more about Affine, what it is, and what are you trying to solve? Yeah, I was giving short pitches here and there, but so layer 2 হলো যে আমরা যেটা বলছিলাম যে ইথেরিয়ামে ট্রানজাকশন করতে গত বছর স্পেশালি অনেক টাকা লাগতো। তার কারণ হলো যে ইথেরিয়ামের একটা লিমিটেশন আছে, এটা হলো ব্লক স্পেস। তো আমরা যেটা ব্লকের এক্সাম্পল দিলাম শুরুতে, যে হালখাতার একটা পেজের মতো, তো ওরকম ইথেরিয়ামেরও একটা পেজ আছে, ওটা হলো প্রতি 13 সেকেন্ডে জেনারেট হয় রাফলি। তো ওই পেজের হলো একটা স্পেস আছে, মানে ওখানে মানে জাস্ট সিম্পল ওয়ে চিন্তা করার জন্য, যে ওখানে কত 10, 20টা বা 30টা ট্রানজাকশন ওখানে রাখা যায়। তো বেসিকলি তার মানে হলো যে 30টার বেশি যখন ট্রানজাকশন আসে, তখন মার্কেট ফোর্সের মাধ্যমে যে সবচেয়ে বেশি ট্রানজাকশন ফি দিবে তার ট্রানজাকশনটা আগে ঢুকানো হয়, তাই না? তো তখন যেটা হয় যে ওইটা মানে যে কোনো মার্কেটের মধ্যে যেহেতু সাপ্লাই কম, ডিমান্ড এত বেশি, তখন অনেক বেশি টাকা দিতে হবে ওই ট্রানজাকশনগুলো করার জন্য। তো এটা এত স্কেলেবল না। এটার জন্য এখন অনেক ধরনের ব্লকচেন, যেরকম পলিগন একটা এক্সাম্পল, এটা হলো ইথেরিয়ামের সেম ভার্চুয়াল মেশিন যেটাকে বলে, ভার্চুয়াল মেশিন হলো যে কোডটা, যেটা ইথেরিয়াম কোডটা লিখেছে, ওটার উপর ভিত্তি করে তারা একটা সেপারেট ব্লকচেন তৈরি করেছে, এটাকে বলে পলিগন। এরকম আরো অনেক সলিউশন আছে, যেরকম আরবিট্রাম, দেন অপটিমিজম, অ্যাভালাঞ্চ, সিমিলার, আই মিন দেয়ার আর সাম নুয়ান্সেস বাট সিমিলার, রাইট? তো ওইগুলো হলো স্কেলেবিলিটি সলিউশন, এবং স্পেশালি যেই স্কেলেবিলিটি সলিউশনটা ইভিএম এর উপর ভিত্তি করে এবং ইথেরিয়ামের সঙ্গে কানেক্টেড ডিরেক্টলি,
এগুলোকে বলা হয় লেয়ার 2। সো দ্য আইডিয়া হলো যে লেয়ারের উপর ট্রানজাকশন হবে। একটা হলো যে লেয়ার 1 হলো ইথেরিয়াম, ওখানে সবকিছু এসে সেটেল হবে, বা তার উপরে আছে আরেকটা লেয়ার, ওইখানে হলো আগে কিছু ট্রানজাকশন হবে। একটা ছোট এক্সাম্পল দেওয়া যায় যে মনে করি যে একটা দোকানের যখন একটা ট্রানজাকশন হয়, তো বা যখন ক্রেডিট কার্ডের লোকজন স্পেশালি ট্রানজাকশন করে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড কোম্পানি জাস্ট হলো তাদের ডেটাবেসে খালি হিসাবগুলো রাখতেছে যে কত কি কার কাছ থেকে কোন জায়গায় কত দিয়েছে। তারপরে মাসের শেষে যখন লোকজন বিল দেয়, তখন কিন্তু তারা আলটিমেটলি একটা ট্রানজাকশনের মাধ্যমে ওরা সেটেল করছে। তো ক্রেডিট কার্ড অলমোস্ট লাইক এ লেয়ার 2, রাইট, যে হলো ওরা সেপারেটলি বেশ কিছু ট্রানজাকশন করছে যেটা পরে গিয়ে সেটেল করে। অথবা দোকানের যেরকম হিসাবের কথা বলা যায়, তারা সারাদিন একটা খাতার মধ্যে লিখে রাখে, দিনের শেষে তারা হিসাব করে যে আসলে ব্যাংকে কি জমা দিব না ব্যাংক থেকে টাকা আনে আমাকে নতুন প্রোডাক্ট কিনতে হবে, রাইট। তো এটা হলো যে দিনের শেষে সেটেল। সো বেসিক্যালি লং স্টোরি শর্ট, লেয়ার 2 হলো একটা স্কেলেবিলিটি সলিউশন, যেটা হচ্ছে যেহেতু ইথেরিয়াম ফিল আপ হয়ে যাচ্ছে ট্রানজাকশনগুলো, ওটার জন্য আরেকটা ব্লক চেনে ট্রানজাকশন করে, ওটা মনে করছে সারাদিনের যত ট্রানজাকশন হলো ওইগুলার সবগুলাকে হিসাব করে ওটার একটা সেটেলমেন্ট করা হচ্ছে, যে হলো লেয়ার 1 এ। সো আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যাবাউট, যেহেতু এটা স্কেলেবিলিটি সলিউশন, আর এই স্কেলেবিলিটি সলিউশন নিজে ইথেরিয়ামও এখন ইজ ওয়ার্কিং অন ইট। সো দেয়ার ইজ দ্য মার্জ, দ্য স্প্লার্জ, দ্য পার্জ অর সামথিং লাইক দ্যাট, একটা বড় সো এই রিসেন্টলি যেটা হইলো, একটা মার্জ হইলো, ইথ 2.0, প্রুফ অফ স্টেক, এগুলো অনেক কিছু হয়েছে, এন্ড প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ স্টেক এগিয়ে গেছে, এন্ড সামনে বোধহয় সাংহাই নামে আরেকটা সাম আপগ্রেড, So Ethereum যেটাকে I'm just hand waving a lot of this stuff, but এত কিছু করার ফলে Ethereum কি নিজে, do you think at any point in time just scalable হয়ে যাবে without a layer 2? So sad reality right now is like I don't think I have মানে ইথেরিয়ামের ডেভেলপমেন্ট যেহেতু এটা খুবই কমিউনিটি বেস, স্পিডটা আসলে এত বেশি না ইন মাই ওপিনিয়ন। তো এটার জন্য মানে আসলে ওই আপগ্রেডগুলো হতে কত সময় লাগবে এটা নিয়ে আমি শিওর না। সেটার জন্য মানে আলটিমেটলি এটার জন্য আমাদের প্রোডাক্ট বিল্ডার হিসেবে আমাদেরকে একটা চয়েস নিতে হয়েছে, which is like, you know, like we are basically like we chose like Polygon, we chose like kind of Solana kind of system, right? যে ওই সলিউশনগুলোতে লোকজন আসবে। There is a possibility in the future যে শার্ডিং যখন হবে বা অনেক ধরনের মানে আপগ্রেড হবে ইথেরিয়াম নেটওয়ার্কে, তখন হয়তো ইথেরিয়াম আরেকটু বেশি স্কেলেবল হবে, বাট আলটিমেটলি সেটাও ওইগুলো সবই লেয়ার 2 টাইপের স্কেলেবিলিটির উপর ডিপেন্ড করেই হবে। মানে ইথেরিয়ামই হয়তো তাদের কারণ নিজেদের কিছু লেয়ার 2 সিস্টেম বা শার্ডিং এর মাধ্যমে স্কেলেবিলিটি বাড়াবে, প্রবলি নিয়ার ফিউচারে না। সেটাই হলো আমার মানে আলটিমেট জেস্ট। Yeah, no, that is in line with, you know, what the Twitterverse and online community thinks as well. So ekhane so layer 2 seems to be the answer, but then which layer 2 is also a question. So Polygon seems to be the most popular, but I wanted to understand, as someone who thinks first principle wise and kind of evaluates things for what they are, how did you come to Polygon? মানে কিভাবে আপনি ইভ্যালুয়েট করেন যে পলিগনই আপনাদের জন্য ভালো চয়েস? হ্যাঁ, সো আমাদের স্পেসিফিকলি আমাদের চয়েসের মেইন কারণ হলো যে আমরা এমন একটা ইকোসিস্টেম চুজ করতে চাই অথবা ব্লকচেন চুজ করতে চাই যেখানে অবভিয়াসলি একটা বেস লেভেল অ্যাডপশন আছে, যেখানে ট্রানজ্যাকশন কস্ট খুবই কম। কারণ আমরা চিন্তা করলাম যে আমরা যদি আসলে নেক্সট 10 মিলিয়ন ইউজার 100 মিলিয়ন ইউজারকে অনবোর্ড করতে চাই আমাদের প্রোডাক্টে, এটা ট্রানজ্যাকশন ফি যদি $50 হয় প্রতি ট্রানজ্যাকশনে, কেউ আসলে $100 মিলিয়ন ওয়ার্ল্ডে সামর্থ্য নাই যে এত টাকা ডিপ্লয় করবে যে $50 দে ডোন্ট কেয়ার, রাইট? সো ওটার কথা চিন্তা করে আমার জন্য ট্রানজ্যাকশন কস্টটা খুবই ক্রিটিক্যাল ছিল। সো এটা হলো একটা কারণ। সেকেন্ড কারণ হলো যে সেকেন্ড ফিচার যেটা আমরা চিন্তা করলাম সেটা হচ্ছে ইজি ফিয়ার অন অ্যান্ড অফ র্যাম্প লাগবে। তো আমরা যখন প্রোডাক্ট শুরু করি আসলে তখন কিন্তু ছিল না, বাট আমি মানে অবভিয়াসলি ইউ প্লেস এ বেট অন ওয়ার দ্য পাক ইজ গোয়িং, রাইট? সো আমি এর জন্য তখন বেটটা প্লেস করলাম যে এরকম একটা সিস্টেম নিশ্চয়ই সবাই অ্যাডপ্ট করবে যেটা ইভিএম কম্প্যাটেবল এবং যেখানে ইথেরিয়ামে খুবই শর্ট টাইমে সেটেল করতে পারে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য থার্ড রিজন, হুইচ ইজ লাইক আরবিট্রাম এবং অপটিমিজম তখন এই সময়, হুইচ ইজ আদার স্কেলেবিলিটি সলিউশন। তো ওদের সেটেলমেন্ট টাইম ফ্রম লেয়ার 2 to layer 1 is actually up to 1 week. So আমি চিন্তা করলাম যে আসলে that is probably like a killer deal breaker, not a killer feature, opposite of a killer feature for those blockchain. যে হলো ওটা আসলে আমি যদি আমার কনজিউমারকে বলে যে তোমার টাকা নিতে 1 উইক লাগবে, বলবো যে আচ্ছা আমি তাহলে ব্যাংকে টাকা রাখবো, তার চেয়ে যে 1 উইক যদি লাগে সেটেল করতে। তো পলিগন থেকে ইথেরিয়ামে সেটেল করার টাইম অনেক কম, তার চেয়ে কয়েক ঘন্টা, if that. সো ওই তিনটাই ছিল আমাদের মেইন কারণ, এবং আলটিমেটলি ভেরি হ্যাপি যে ওই বেটটা ইট ওয়ার্কড আউট ওয়েল, যে এখন মানে পলিগন is actually probably the only layer 2 that has on-ramp from like FTX, Coinbase, all the big exchange, right? So which is very interesting.
It also has a lot of like DeFi product যেটা আমরা natively use করতে পারি, but it also has like a bridge, very easy to use bridge যেটাকে আমরা দিয়ে হলো টাকা এক চেন থেকে আরেক চেনে নিতে পারি, right? So খুবই interesting, like I think a lot of things are coming together for Polygon, so we're very excited. এবং obviously yesterday তো দেখছো যে হলো New Bank, which is like one of the biggest like a neobank in Latin America, like 70 million I think of their customer, ওরা হলো actually Polygon কে ইউজ করে তাদের কয়েন এবং বিভিন্ন স্কেলেবিলিটির কথা চিন্তা করছে, সো খুবই এক্সাইটিং টাইম. So I want to quote again you and tell me what I'm getting wrong. So we are a savings protocol. We allow people to have the money grow and work for them. This is what you talked about Alpine or Affine now, right? Yeah. So Affine is a savings protocol. Could you tell us in detail about কিভাবে আপনারা সেভিংস প্রোটোকলটা তৈরি করেছেন and what are some of the inner machinations of how it works? I mean obviously super excited. তো Affine যেটা বলছিলাম যে আমাদের Affine শুরু করার মেইন ইন্সপিরেশনটা ছিল যে আমরা দেখলাম যে মানুষ সারা ওয়ার্ল্ডে মানুষ ইনফ্লেশনের এগেইনস্টে তাদের টাকাটাকে সেভ করতে চায় এবং সেখান থেকে রিটার্ন পেতে চায়, তাই না? তো ওইটা, এবং আমরা যে ইউএস এর কথা বাদ দেই, মানে আমরা যদি চিন্তা করি টার্কি বা আর্জেন্টিনা ওর লাইক ইন্দোনেশিয়া, ইভেন বাংলাদেশ রাইট নাও, রাইট, যে এখন যেহেতু ইনফ্লেশনের কারণে মানে খুবই মানে টাকা সেভ করে রাখা এবং টাকার মানে ভ্যালু লুজ না করা খুবই হার্ড, তো ওটার এগেইনস্টে আমরা কাজ করতে চাই এবং মানুষকে হেল্প করতে চাই যে কীভাবে তারা সেভ করতে পারে। তো এখন অবভিয়াসলি আমরা যে 7% বা 8% বা 10% রিটার্নের কথা বলছি, অবভিয়াসলি এটা ভ্যারিয়েবল, ইটস নট ফিক্সড। সো এখন ওইটা আমরা কীভাবে দিচ্ছি, অবভিয়াসলি like we're not trying to build a Ponzi scheme and like we are just trying getting that out of the way, getting them out of the way, মানে এবং the beauty of the system is যে আমাদের বিউটিটা আসলে যে হলো আমি আসলে চাইলেও আসলে একটা Ponzi scheme তৈরি করতে পারবো না, তার কারণটা হলো ব্লকচেইন। কারণ তুমি যদি $100 আমার প্রোটোকলে দাও তাহলে কিন্তু তুমি দেখতে পারবা যে টাকাটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে। তো আমি যদি পঞ্জি স্কিম করতে হতো তাহলে কিন্তু আমাকে একটা ডার্ক পুল বানাইতে হতো, যেটার মধ্যে মনে করো যে $10 মিলিয়ন মানুষ দিবে এবং আমি বলবো আমি মাত্র 1 মিলিয়ন পেয়েছি, এখন বাকি 9 মিলিয়ন দিয়ে আগামী 10 বছরের ইন্টারেস্ট পরিশোধ করবো, রাইট? অথবা আপনি বলছেন যে এই 10 মিলিয়ন নিয়ে আমি এই কাজটা করেছি, when in reality আপনি অন্য কিছু করছেন। আমি একটা ইয়াট কিনছি, রাইট? সো এখানে একটা যে আই থিংক ক্রিপ্টোরি বা ব্লকচেইন স্পেসেরই একটা ম্যাক্সিমাম আছে যে instead of don't be evil, it's you can't be evil. I can be evil and also like trust but verify, right? So it's completely verifiable. আমি বলতেছি যে আচ্ছা আমাকে obviously আমাদেরকে একটা বেস ট্রাস্ট দিতে হবে যে আমার অ্যাপটা ইউজ করবা বা আমাদের প্রোটোকলটা ইউজ করবা, but ultimately you can verify that, right? So anyway, so like just to get back to the point, so what is Affine? So Affine holo যে একটা সেভিংস প্রোটোকল। So তার মানে হলো যে এখানে টাকা জমা রেখে এখান থেকে একটা ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডিং অন দ্য বিজনেস আউটকাম and like একটা ভ্যারিয়েবল রিটার্ন পাওয়া যায়। এবং আমরা এখন দেখছি যে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি যেগুলো কমিউনিটি থেকে ডেপ্লয় করা হচ্ছে এগুলার রিটার্ন হলো যে 6 থেকে 12% পর্যন্ত রিটার্ন পাওয়া যাচ্ছে। এখন কোয়েশ্চেন হচ্ছে কিভাবে এত রিটার্ন পাওয়া যায়, যেখানে হলো সাম দ্য লেন্ডিং প্রোটোকল যেরকম যে আভে যেটা ওভারকলারটা হলো 0.9% রিটার্ন দিচ্ছে এরকম। ওটার কারণ হলো, ওটারও কারণ আছে, কারণ হলো যে আমরা ক্রিপ্টো বেয়ার মার্কেটে, সো এত ডিমান্ড নাই এখন লোন নেওয়ার জন্য, স্পেশালি অনেক সময় ক্রিপ্টো লোন হলো যে ট্রেডার ড্রিভেন, রাইট? সো ট্রেডিং যখন কম হয় তখন লোনের ডিমান্ডও কম। বাট সো আমরা যেটা করছি যে আমরা অ্যাকচুয়ালি অবজার্ভ করে দেখলাম যে এখন বর্তমানে ক্রিপ্টোর or DeFi যেটা কি আমরা যেটা করছি এটাকে বলে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। তার কারণ হলো যে আমরা অ্যাকচুয়ালি নট সেন্ট্রালাইজ, আমরা হলো একটা ডিসেন্ট্রালাইজ এন্টিটি, রাইট? তো ওইখানে সবচেয়ে বেশি ফি এখন জেনারেট করছে অ্যাকচুয়ালি ইউনিসওয়াপ ট্রেডিংয়ের মাধ্যমে। তো আমাদের কোয়ান্ট যে আছে কমিউনিটিতে এবং আমাদের টিমে, তা আমরা রিসার্চ করে দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি যদি আমরা মানি ডেপ্লয় করতে পারি তো ওখান থেকে কিন্তু 10 থেকে 15% রিটার্ন পাওয়া যেতে পারে। তো এখানে আরেকটা নুয়ান্স আছে যে যেখানে ইমপারমানেন্ট লস বলে একটা জিনিস আছে, যেটা somewhat complex। খুব সোজা ভাষায় যদি বলতে চাই সেটা হলো যে যখন ট্রেডিং করা হয় তখন আমি তো বলছিলাম যে আমরা একটা ট্রেডিং পুল তৈরি করতে পারি $1 মিলিয়ন ইথেরিয়াম $1 মিলিয়ন দিয়ে। তো ওটা যখন দিব তো কেউ যদি এসে ইথেরিয়াম কিনে তাহলে তো আমার ইথেরিয়াম ওই পুলে কমে গেল, রাইট? তো তখন ওখানে একটা, এখন যদি সাডেনলি ইথেরিয়ামের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার $1 মিলিয়ন মানে হয়তো মানে আমার ইথেরিয়ামের দাম হয়তো আরেকটু, আমি যদি জাস্ট ধরে রাখতাম ইথেরিয়াম আমার কিন্তু আরো বেশি টাকা থাকতো, রাইট? তো ওখানে আমরা কিন্তু একটা লাইক
ইমপ্লিসিটলি আমরা কিছু টাকা লুজ করলাম আর কি। সো ফর আ ভেরি ব্রিফ মোমেন্ট ইন টাইম যদি প্রাইস ফ্লাকচুয়েট করে আর পুলটা যদি আউট অফ ব্যালেন্স হয়ে যায় তাহলে আমি একটা মেজর ভ্যালু বা কিছু ভ্যালু নরমালি স্মল বাট ওভার টাইম ইট ক্যান অ্যাড আপ, রাইট? সো এনিওয়ে, সো লাইক বেসিক্যালি আমরা যেটা আমাদের যে ইনোভেটিভ নতুন প্রোডাক্ট, নতুন স্ট্র্যাটেজি বলবো, সেটা হলো যে সিঙ্গল সাইডেড লিকুইডিটি প্রোভাইডিং। তো ওটার মানে কি? ওটার মানে হলো যে আমরা এখন জাস্ট ইউএসডি দিয়ে আমরা হলো ওই পুলের মধ্যে লিকুইডিটি দিতে পারবো, পুলের মধ্যে টাকা ডেপ্লয় করতে পারবো। সেটা যেভাবে করা হয় সেটা হলো সিম্পল মেকানিজম হলো যে আমরা মনে করো যে আমাদের $900 আছে, তো আমরা ওই $900 থেকে $600 নিয়ে আমরা ওই টাকাটা বিভিন্ন লেন্ডিং প্রোডাক্টে দিব, এবং ওখানে যেহেতু ইন্টারেস্ট রেট কম, ওখান থেকে আমরা কিন্তু $300 ইথেরিয়াম বড় করতে পারবো। তো ওই $300 ইথেরিয়াম বড় করলাম, আর $300 তো আমার হাতে ছিল আরো, ওই 900 - 600, তো ওটা দিয়ে আমি এখন ইউনিসওয়াপে লিকুইডিটি, হুইচ ইজ এ ডিসেন্ট্রালাইজেশন, ওখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারবো। এবং ওই পজিশনটা যদি ম্যানেজ করা যায় ঠিকভাবে, ওখানে 10 থেকে 15% সহজেই রিটার্ন পাওয়া যায়। তো আমরা এই ধরনের বিভিন্ন ধরনের মোর কমপ্লেক্স স্ট্রাকচার প্রোডাক্ট নিয়ে চিন্তা করতেছি। সো এটা খুবই ইন্টারেস্টিং, কারণ হলো যে ইটস অলমোস্ট লাইক কামিং ব্যাক ফুল সার্কেল, লাইক অলমোস্ট লাইক Goldman Sachs, right? Like it's like we started with something super simple, which is like, oh, we're gonna use lending product, but now আমরা যেটা দেখছি যে সিম্পল স্ট্র্যাটেজি এখন আর মানে মেক সেন্স করে না, স্পেশালি যেহেতু ইন্টারেস্ট রেট নর্মাল মার্কেটে হাই। আমাদের এখন অবভিয়াসলি মোর ইন্টারেস্টিং স্ট্রাকচার প্রোডাক্টের দিকে যেতে হবে। তো আমরা এই ধরনের স্ট্রাকচার প্রোডাক্ট মানে ডিপ্লয় করছি। সো আলটিমেটলি আমাদের গোল হলো যে ইনফ্লেশনকে বিট করা, which is very hard right now, কারণ ইনফ্লেশন হলো প্রায় 8% ইউএসএ। তো আমরা এখন ওই অ্যামাউন্টের চেয়ে বেশি যে স্ট্র্যাটেজিগুলো দিয়ে আমরা ইউজারকে মানে রিটার্ন দিতে পারবো, ওইগুলো আমরা ডিপ্লয় করছি। আচ্ছা ভাই, এই স্ট্র্যাটেজিগুলো পিক করার একটা বড় কনস্ট্রেন্ট আমি মনে করি, কারেক্ট করবেন যদি ভুল হয়ে থাকি, অনচেন থেকে জিনিসটা করা। এখন ধরেন যদি আপনি অফ চেন যান আর বের করেন যে আছে দেয়ার সাম মার্কেট অপরচুনিটি, তাহলে হয়তো বা ইট গেটস ইজিয়ার। বাট আপনারা কি এই কনস্ট্রেন্টটা নিজেদের উপর রাখছেন, নাকি আর ইউ থিঙ্কিং অ্যাবাউট মোর ক্রিয়েটিভলি? সো well, hopefully you're thinking more creatively, but long story short, you are right যে হলো মানে অন চেইনে এই জিনিসগুলো করাটা হার্ড, বাট আই থিঙ্ক আমরা অন চেইনেই করছি ইন দ্য সেন্স দ্যাট মানে আমরা ওই টাকাটা যখন আমাদেরকে মনে করো যে আমাদের $1 million পুল আছে, তো আমরা চিন্তা করলাম যে 30% অফ দ্যাট আমরা এই সিঙ্গল সাইডেড লিকুইডিটি প্রোভাইডিং এ ডিপ্লয় করব। তো ওটা করার জন্য আমরা কিন্তু আলটিমেটলি এমন একটা কন্ট্রাক্ট লিখেছি যে কন্ট্রাক্ট কেবলমাত্র এই কাজটা করতে পারে, আর কিছু করতে পারবে না, রাইট? তো এরকম না যে আমরা টাকাটা অফ চেইনে নিয়ে একটা হেজ ফান্ড রান করবো, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। তো ওইটা হলো ভেরিফায়েবলি আমরা দুইটা ফাংশন লিখেছি জাস্ট টু গেট ইনটু ডিপার, যে একটা ফাংশন হলো যে আমরা ক্যাপিটাল ডিপ্লয় করবো, আর একটা ফাংশন হলো ক্যাপিটাল উইথড্র করবো, দ্যাটস ইট। But obviously, like there needs to be like a off-chain component, which is যে এই অ্যানালিটিক্সটা যে হবে যে কখন টাকাটা ডিপ্লয় করতে হবে এবং কখন টাকাটা উইথড্র করতে হবে, কারণ স্পেশালি Uniswap V3 is much more complex, which is a নতুন ভার্সন just for the viewers, and new version of decentralized exchange. So ওখানে অর্ডার বুকের রেঞ্জ সিলেক্ট করতে হয়। তো ওই ক্যালকুলেশনটা অন চেইনে করা খুবই এক্সপেন্সিভ এবং হার্ড। সো আমরা যেটা করছি, আমরা একটা মানে ট্রাস্ট মিনিমাইজ বট লিখছি, যে বটটা হলো এটা অবজার্ভ করে, এবং ওই ডেটাটাও আমরা পাই হলো যে ডিসেন্ট্রালাইজ লাইক ওরাকল বলে, যে ওখান থেকে আমরা প্রাইসটা পাই। তো প্রাইসটা যখন চেঞ্জ হবে ওটার উপর ভিত্তি করে ওরা পজিশনটা চেঞ্জ করবে। সো দ্যাটস ইট। বাট ওই টাকাটা অন্য কোনো কাজে আমরা ইউজ করতে পারবো না, দ্যাট ইউ ক্যান গো ভেরিফাই, যে আমাদের স্ট্র্যাটেজিস জাস্ট ডিপ্লয় করতে পারবে, উইথড্র করতে পারবে। I've seen some applications, and I'm not commenting on whether it's good or bad, use margin funding to kind of generate yields and provide savings protocol. Have you guys looked at that, and যদি evaluate করে থাকেন আপনাদের stance কি এটা নিয়ে? So our first stance is like আমরা হলো একটা কনজিউমার মানে সেন্ট্রিক প্রোডাক্ট তৈরি করছে আলটিমেটলি, ইভেন ইফ উই আর ইন্টিগ্রেটিং সো উইথ ইউ গাইজ এন্ড ডুইং B2B2C, এট দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট টু বি ট্রু টু আওয়ার কাস্টমার, এবং ফর দ্যাট রিজন আমরা একটু রিস্ক অ্যাভার্স। তার কারণ হলো যে আমরা আমাদের কনজিউমারকে প্রোটেক্ট করতে চাই। তো এটার জন্য আলটিমেটলি ইয়েস, মানে যে রিবন ফাইন্যান্স বা এই ধরনের বিভিন্ন মার্জিন এবং অপশন নানা ধরনের স্ট্র্যাটেজি করা যায়, বাট দে কাম উইথ ভেরি বিগ রিস্ক, যে হলো মানে মানে ডাউন সাইড কিন্তু ক্যাপ না। মানে আমাদের যেরকম মানে আমাদের ইভেন দ্য মোস্ট ক্রেজি স্ট্র্যাটেজি যে হলো সিঙ্গল সাইডেড লিকুইডিটি প্রোভাইডিং, তার আমরা রিসার্চ করে দেখেছি যে তার কিন্তু মানে ডাউন সাইড ভেরি ভেরি ক্যাপড, like it's like 5% or something, এবং আমাদের বাকি স্ট্র্যাটেজিগুলো 5% রিটার্ন করে। So ultimately we're like definitely more than like positive, always positive kind of way, right? So আমরা মানে ultimately আমাদের প্রিন্সিপল হলো যে আমরা এমন কোনো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব না যেটাতে ইউজারের ইভেন এট দ্য 3 সিগমা ইভেন্ট ইউজার মানি লুজ করতে পারবে। এবং এটার মেইন কারণ হলো অবভিয়াসলি আমরা দেখেছি যে সেলসিয়াস এবং ব্লক 5 বিভিন্ন ধরনের প্রোডাক্ট
মানে তারা অনেকটা মানে ইটস নট ফান টু সে, বাট আমরা আসলে আলটিমেটলি আমরা আসলে সেলসিয়াসের একটা ডিসেন্ট্রালাইজ ভার্সন ইন এ ওয়ে, কারণ সেলসিয়াস ওয়াজ এ সেভিংস প্রোডাক্ট, যে ওখানে টাকা রেখে ইউ গেট এ রিটার্ন, রাইট? বাট ওরা যেটা করছে যে ওরা হলো 3S অ্যারোস ক্যাপিটাল বা বিভিন্ন হেজ ফান্ডকে টাকাটা ধার দিয়েছে, এবং ওখানে টাকাটা যেহেতু ওখানে কোনো ট্রান্সপারেন্সি নাই, টাকাটা কিন্তু মিস হ্যান্ডেল হয়েছে ওই অ্যামাউন্টটা। তো আমরা আমাদেরকে মানে আমরা যেন ওটা করতে না পারি সেটার জন্য আমরা কিন্তু কোড লিখছি আলটিমেটলি, যে আমরা এই টাকাটাকে মিস হ্যান্ডেল করতে পারবো না, এবং এই টাকাটাকে আমরা খালি এই স্ট্র্যাটেজিগুলোতে ডেপ্লয় করতে পারবো এবং অন্য কিছুতে নিতে পারবো না। তো আমরা ওটার এগেনস্ট প্রোটেক্ট করার চেষ্টা করছি। সেটার জন্য লং স্টোরি শর্ট, আমরা আপাতত কোনো ধরনের লাইক স্পেসিফিক লাইক মার্জিন প্রোডাক্টে দিকে কাজ করছি না। এবং সিমিলারলি আমরা রিয়েল ইয়েল্ডের প্রোডাক্টগুলো এভালুয়েট করছি, ওটা আমরা হয়তো লেটার ফেজ হয়তো আমরা ইনক্লুড করবো, বাট এখন আমরা অ্যাকচুয়ালি রিয়েল ইয়েল্ড নিয়েও ইনিশিয়ালি কাজ করছি না। তার কারণ হলো যে আমরা ডিফাই দিয়ে 8% হয়তো রিটার্ন তৈরি করতে পারবো, 8 to 10%, বাট আমরা যদি রিয়েল ইয়েল্ডে যাই সেখানে অনেক বড় একটা টেল রিস্ক আছে, যে এখন যদি আফ্রিকাতে একটা যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, হুইচ আই মিন ইউ ক্যান আর্গিউ ইজ কামিং, যে এবং তারা যে ওই ফিনটেকগুলোকে যে টাকা ধার দিয়েছে তাদের প্রোটোকল থেকে, ওই টাকা তো তারা ফেরত নাও দিতে পারতে পারে। তো ওই যখন ওই বিগ ডিফল্টটা হবে তখন গোল্ড ফিনচারও কিন্তু ডিফল্ট হতে পারে, তাই না? তো এটা খুবই বড় একটা রিস্ক, এবং আমরা আমাদের কনজিউমারকে ওই রিস্কের মধ্যে দিয়ে নিতে চাই না। সো এবং আরও অনেক কাভিয়ার আছে, যেরকম সেন্ট্রালাইজ প্রোডাক্ট, মানে ওখান থেকে টাকা ব্যাক করতে অনেক সময় লাগে, নানা ধরনের রেস্ট্রিকশন আছে। সো আমরা আপাতত ওখানে দেখছি না, বাট আলটিমেটলি উই ওয়ান্ট টু মুভ টুয়ার্ডস দ্যাট ডিরেকশন, রাইট? আমরা আরও নতুন বাস্কেট আনতে চাই। আমরা আমাদের এই প্রোডাক্টকে বলি বাস্কেট, কারণ এটা একটা ঝুড়ির মতো, রাইট? অনেকগুলা জিনিস আমরা স্ট্র্যাটেজি এক করে একটা স্ট্রাকচার প্রোডাক্ট তৈরি করছি, রাইট? তো আমরা আরও অনেক ধরনের এগুলো আনতে চাই। সো আমরা হয়তো পরবর্তীতে চিন্তা করবো যে আমাদের যদি কিছু ডিজেন ইউজার থাকে যারা ওরকম কাইন্ড অফ লেভারেজ প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যে আমরা হয়তো আনবো, বাট আপাতত আমাদের মেইন গোল হলো যে কনজিউমারকে প্রোটেক্ট করা। গট ইট। তাই ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর ভ্যালুয়েবল টাইম, ফর গিভিং আস সো মাচ ডিটেল। আপনি কী বানাচ্ছেন, কীভাবে চিন্তা করছেন ব্লকচেন স্পেস নিয়ে, আমাদেরকে অনেক কিছু বললেন। ইনশাল্লাহ আরেকবার সুযোগ হবে আমাদের একসাথে কথা বলার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আগেন ফর কামিং টু দিস শো। এত অ্যাপ্রিসিয়েট করছি বলার মতো না। ইনশাল্লাহ আবার কথা হবে। হ্যাঁ, thank you for having me. So it's always a pleasure to talk to you. Yeah, so like just for the viewers, আমরা হলো অ্যাফাইন তৈরি করছি, এবং হোপফুলি ফাহাদদের সঙ্গে আমরা কাজ করবো উইন্ডো নিয়ে। Yeah, so like আমাদের টুইটার স্পেস যদি সবাই ফলো করতে চায়, তো আমরা টুইটারে হলো Affine Defi, so AFFINE, link DeFi.com, like .com, so and Twitter and all the other social. সব লিংক করে দিব, টুইটার, ওয়েবসাইট, এভরিথিং, আপনার নিজের পার্সোনাল লিঙ্কডইন এন্ড এভরিথিং। Sure. ইনশাআল্লাহ কথা হবে আবার। থ্যাংক ইউ সো মাচ। Cool. Yeah, thanks man.